আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম সুমাইয়া। সুমাইয়া, জি। আচ্ছা, বয়স কেমন হবে এখন? আমার বয়স 22 বছর। 22 বছর। আচ্ছা, আপনি ঢাকার বাইরে থেকে আসছেন আমি জানি। জি জি। গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি ভোলা। ওখানে তো কাটিয়েছেন ছোটবেলায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো একেবারে ছোটবেলা থেকে গল্পটা শুনি আপনার কাছ থেকে, যেখান থেকে বলতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে সেখান থেকে শুরু করুন। মানে আমি যেটা বড় হয়ে শুনেছি, আমরা 7 বোন, একটা ভাই। তখন আমি যখন হয়েছি তখন আমার মা দেখে এটাও মেয়ে, তখন আমার মা করছে কি আমাকে মানে রেখে দিছে, দুধ না দিয়ে 3 দিন রেখে দিছে। আচ্ছা, পরে 3 দিন পরে আমার বড় বোন আসছে। মানে আপনি এই কথাগুলো শুনেছেন যে আপনাকে দুধ না খাইয়ে আপনাকে এমনি ফেলে রাখতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো শুনেছেন আপনি? তো কয় বোন আপনারা ছিলেন? আমরা 7 বোন। 7টাই বোন আপনার? ও আচ্ছা, যে কারণে আপনার মা মানে এতগুলো মেয়ে, এই কারণেই আপনার প্রতি অবহেলা করেছেন। আচ্ছা, তারপরে আমার বড় বোন আসছেন, আয়সা 3 দিন পরে উদাম করে দেখতেছে যে না আমি এখনো জীবিত আছি। জীবিত আছেন মানে ওনারা কি চাচ্ছিলেন আপনি যাতে মারা যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চেয়েছিল আপনার মা। এটা চেয়েছিলেন? হ্যাঁ, আমার মা নিজে এটা চেয়েছিল। মা, এই যে আমরা এক একটা এপিসোডে, প্রিয় শ্রোতা একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, এক একটা এপিসোডে আমরা কিন্তু এমন এমন কিছু জিনিস শুনতে পাই। এই যে মানুষগুলো এখানে আসেন আপনাদেরকে গল্পগুলো শোনান, কখনো আমরা দেখি যে সেই মাই এমন ভাবে আগলে রাখছেন, যেমন গত এপিসোডে যিনি ছিলেন, সেই মায়ের জন্য কিন্তু আমি এত SMS পেয়েছি যে এরকম একটা মা, এরকম মা যেন সব ঘরে ঘরে থাকে। আবার আজকে আমরা শুনছি এই যে সুমাইয়ার মা তাকে খাবারই দেয়নি, একটা বাচ্চা নবজাতক, বুকের দুধ ছাড়া যার আর কোনো খাবারই নেই, সেই মা তাকে খাবার দেয়নি যাতে করে বাচ্চাটা মারা যায়। হোক না হয় 7টা মেয়ে, নিজের সন্তান তো নিজের গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন ধরে। লাইফের কত পার্ট, কত প্যাটার্ন, কত ডাইমেনশন যে আমরা দেখবো। ওকে, হ্যাঁ সুমাইয়া বলেন। তারপর 3 দিন পরে আমার বড় বোন আসছে, আয়সা পরে উদাম করে দেখতেছে যে আমি এখনো জীবিত আছি। তখন আমার বড় বোন আমাকে দুধ দিছে, কারণ আমার ওই বড় বোনের একটা মেয়ে হয়েছে। পরে আমার মারে বলতেছে, মা তুমি ওরে দুধ না দিয়া 3 দিন রাখলা কিভাবে? পরে আমার মা বলতেছে, কি করবো, দেখ সংসারের কি অবস্থা, 7টা মেয়ে, তোর বাবা একা কামাই করে কি এতজনরে খাওয়াইতে পারে? সেজন্য। কিন্তু আমার বাবা অনেক খুশি। আমার বাবা বলতেছে যে আমার আরো মেয়ে হোক, হোক না কেন, আল্লাহ তাআলা দিয়েছে, তাহলে কি করবো আমি? কিন্তু আপনার মায়ের অবজেকশনটা কোথায়? আমার মার অবজেকশনে যে ছেলে হয় না, একটা মাত্র ছেলে। হ্যাঁ, একটা মাত্র ছেলে। আচ্ছা, একটা পয়েন্ট এখানে নোট করার মতো, সেটা হচ্ছে যে আপনার প্রথম বুকের দুধ আপনাকে খাওয়ালো আমার বড় বোন। আচ্ছা, অ্যামেজিং পৃথিবী, অ্যামেজিং কিছু ঘটনা আমরা সবসময় শুনতে পাই। দিস ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, তারপর তখন বয়স আমার যখন 6 বছর বয়স, তখন গ্রামের বাড়িতে মানে আমার আব্বা এই যে শাকসবজি আবাদ করতো, গরু আছিল আমাদের। আমরা এভাবেই আমার বড় যেটা ওই বোন আর আমি এভাবেই ওই গরু চড়াইতাম, শাক বিক্রি করতাম, বাজারে যায় ধইনা বিক্রি করতাম। ধইনা বিক্রি করতাম কিভাবে জানেন ভাইয়া? মানে অন্য একজন মানুষ ধইনা আনতো, তা আমরা যায় তাজাটা বিক্রি করতাম। আমরা প্রতিদিন নিয়ে যেতাম, প্রতিদিন বিক্রি করতাম। মানুষেরটা কিন্তু বাসি থাকতো অনেক জোর, তখন আমি নিজে বিক্রি করতাম। এ ধইনার ভাগ এক এক এক, বাসি খাইেন না, বাসি খাইলে ফাঁসি হইব, তাজা খান তাজা খান। মানে এগুলো বলে বলে বিক্রি করতাম। হ্যাঁ, তারপরে গরু আসলো, গরুর দুধ বিক্রি করতাম। তারপরে আমাদের একটা দোকান ছিল গ্রামের বাড়িতে, বিড়ি সিগারেট বাদাম মুড়ি এগুলা বিক্রি করতাম। দোকান চালাতো কে? দোকান আমি চালাতাম। আপনার আব্বা কি করতেন তখন? আমার আব্বা যে খেজুর গাছ কাটতো, তারপরে শাকসবজি আবাদ করতো। 6 বছর বয়স থেকে আপনি দোকানে? পড়াশোনা করা হয় না না না, তখন দোকানে তো অনেক ধরনের মানুষ আছে, সিগারেট খায়, বিড়ি খায়। তো আমিও একদিন মানুষের দেখা দিয়ে পাতা জ্বালায় সিগারেট খেতাম। তো আমার একটা ভাই আছে, মামাতো ভাই, ওর নাম হচ্ছে নজরুল, আরেকটা মামাতো ভাই আছে, ওর নাম হচ্ছে মিজান। তো একদিন আমরা 10টা সিগারেট নিয়েছি, বাজি লাগছি, মানে টানতে টানতে যার কাছে লাস্টে শুকা পড়িবে সে ওই সিগারেটের দাম দিবে। এভাবে করে 10টা সিগারেট সেদিন খাইছি। 6 বছর বয়সে আপনি আবার একটা মেয়ে, এই বয়সটাতে বাচ্চারা যা দেখে বেসিক্যালি তা তাদের মাথায় ঢুকে যায়। সো এই বয়সে ফ্যামিলির কিন্তু অনেক বড় একটা মানে অপারেশন থাকে, মানে অনেক বড় একটা দায়িত্ব থাকে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। আমি ওর ঘটনাটা সামনে আসলো বলেই এই প্রেক্ষিতেই বলছি যে এই যে 6, 7, 8, 9, 10 বছর বা একটা সার্টেন টাইম পর্যন্ত, বয়সন্ধিকাল, এর আগ পর্যন্ত শিশুরা যখন বুঝতে শেখে, এই টাইমটাতে ওরা যা দেখে সেটাই কিন্তু মাথায় ঢুকে ফেলে। সো একটু কেয়ারফুল হতে হবে ফ্যামিলির। ওরা যা দেখছে ভালো কিছু যেন আয়ত্ত করতে পারে, খারাপটাকে অ্যাভয়েড করানোর দায়িত্ব ফ্যামিলিরই। ওকে, তখন আস্তে আস্তে বয়স হলো 7 বছর। 1 বছর পরে আমার মা নিয়ে আমার ক্লাস ছোট ওয়ানে নিয়ে ভর্তি করাইলো। তো বেশ পড়তেছি, স্কুলে যাইতেছি। আমার আব্বা দোকানে বসতো না, মাঝে মাঝে দোকান বন্ধ করে থুয়ে স্কুলে যাইতাম। ছোট ওয়ান পড়লাম, পরে বড় ওয়ান পড়লাম। বড় ওয়ানে পরীক্ষা দিছি, দিয়ে মানে 2 এ উঠবো। এই সময় মানে ঢাকা চলে আসি, কারণ আমরা 7টা বোন বলছি প্রথমে। আমার 4 নাম্বার বোনের বিয়ে হয়েছিল,
তখন আমার বোনের বাচ্চা হয়েছে, তখন আমার বোন বলতেছে, মা তুমি সুমাইয়ারে নিয়া ঢাকা আসো, আমার মেয়েটারে রাখবা, তখন আমরা খাবার দাবারের টাকা পয়সা যেমনি হোক দেবো। পরে আমরা ঢাকা আসি, মিরপুর 14 নম্বর উত্তর কাফরুল স্মরণিকা একটা বিল্ডিং আছে, হ্যাঁ ওখানে আসি। আর আসার পরে কয়দিন পরে আমার আব্বু দেশের বাড়িতে মানে গরু জায়গা জমি, তারপরে মানে টিন টুন ঘর টর যা ছিল সব বিক্রি করে মানে আমার আব্বা এক জায়গায় টাকা দিছে, দাদার কেল্লা জমি পাইবো, ওই জায়গায় সব বিক্রি করে আমার আব্বু চলে আসছে। তখন আমার দুলাভাই বলতেছে যে একটা বাচ্চা পালার লিগা তুমি কয়জন রে খাওয়া মমরি, বাবা সবকিছু বিক্রি করে দিয়ে বাবাও চলে আসে। সব ভাই বোন গুলো কই, অন্য ভাই বোনরা কই? অন্য ভাই বোনরা আগে বিয়ে দিছে, সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ না, 2 জন বাকি আছে তখন বিয়ের। আচ্ছা, আমি আর আমার বড়টা। আপনার বয়স তো তখন কত? আমার বয়স তখন 7 বছর 8 বছর হইবে। আর আপনার যে ইমিডিয়েট বড়টা যার কথা বলছেন? ও হচ্ছে আমার থেকেও 5 বছরের বড়। তারপর ঢাকা আসি, পরে ওই জায়গায় আমার দুলাভাই তো খাওয়াবো না, পরে ওই জায়গায় আমরা একটা দোকান দিই, মানে যেটা রাস্তায় ফুটপাত যেটাকে বলে। আমার আব্বা বললো আমারে যে তুমি এই দোকানটা দেও মা, এই জায়গায় বিক্রি করবা। পরে ওই জায়গায় বিড়ি সিগারেট বিক্রি করি। পরে ওখানে আইসো পরিচয় বাজে মেয়েদের ছেলেদের সাথে, তো ওরা ওই সিগারেট খাইতো। বাজে মেয়ে ছেলে বলতে কিরকম? মানে ওই মেয়েটাও সিগারেট খাইতো, ওই ছেলেটাও সিগারেট খাইতো। আচ্ছা, সিগারেট খায় এই মানদণ্ডে আপনি বাজে বলছেন তাই তো? মানে ওদের লাইফে কি অন্য কিছু ছিল? না 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 না, এখন আমরা 3 জন মিল্লা এই মানে সন্ধ্যা হইলে আমার আব্বুরে দোকানে বসে আছি, পাই যায় সিগারেট মিগারেট দিয়ে একটা খাই কিনা। সেভাবে যাইতে যাইতে বড় হইতেছে। পরে দেখতেছি পাশে আরেকটা দোকান খালি, তো বাড়িয়ালির সাথে কথা বললাম যে ম্যাডাম আপনার দোকানটা কি ভাড়া দিবেন? বলতেছে হ্যাঁ ভাড়া দেবো তো, 500 টাকা করে দিও মাসে। পরে ওই দোকানটা নিলাম। নেওয়ার পরে আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িলার নাম হচ্ছে শফুল্লাহ, উনি আমাকে 1 লাখ টাকা দিছে। কেন? ওই দোকানটা আমি জিনিসপাতি দিয়া সারাইতে, আমি দেখছি অনেক চালু চঞ্চল ভালো বেচা কিনা করতে পারি, সেই জন্য উনি আমাকে 1 লাখ টাকা দিছে। 7 বছর বয়সী একটা মেয়েকে 1 লাখ টাকা দিয়ে দিল? হ্যাঁ, মানে আমার আব্বু ওখানে থাকে, আমার আম্মু থাকে, আফু থাকে, দুলাভাই থাকে, ওই বাড়িতেই থাকি আমরা। আচ্ছা, ওই 1 লাখ টাকা দিয়ে জিনিসপাতি উঠায় আমি বেচতেছি, ভালোই দোকান চলতেছে, আমাদের সংসারও তখন খুব ভালো চলতেছে। 3-4 মাস পরে বাড়িয়ালি বলে কি যে আমার দোকান ভাড়া দিতে হবে 2000 টাকা আর অ্যাডভান্স দিতে হবে 20,000 টাকা। পরে আমি বললাম হপাই 3 মাস হইলো দোকান নিয়েছি, এখন যদি আপনি এই কথা বলেন তাহলে কিভাবে হবে? পরে বলে হ্যাঁ যদি হয় করবা, না তো দোকান ছাইড়ে দেবা। তখন দোকান ছাইড়ে দিছি, দোকান ছাইড়ে দিয়ে মালপাতি যা আসলো ওগুলা বিক্রি করে বাড়িওয়ালার টাকা দিয়ে দিছি 1 লাখ টাকা। পরে কারণ বাজার থেকে কাঁচামাল নিয়ে রাস্তার সাইডে বসে বসে বেশি, আমি আর আমার আব্বা বেশি। তো যখন আস্তে আস্তে বড় হইতেছি, মানুষ নানান ধরনের কথা বলতেছে। পরে যখন করলাম কি গার্মেন্টসে চাকরি নিলাম। আমার বড় বোন আমারে নিয়ে এটা গার্মেন্টসে গেছে, যার পরে আমার ওখানে ঢুকাই দিয়ে আমার বড় বোন চলে আসছে। তো ওখানে চাকরি করছি 1.5 মাস, ওই ফ্যাক্টরি বন্ধ করে দিছে, আমাদেরকে বাইর করে দিছে সবাই। পরে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে আমার মাঝখানে। লরে বললাম কি এই তোদের অফিসে কি লোক নিবো, তাহলে আমার একটু নিয়ে যাস তো। যার পর ওখানে চাকরি নিছি, হেল্পারের চাকরি। তখন 1400 টাকা বেতন পাইতাম হেল্পারের চাকরি। তখন আমি চাকরি করি, তখন আমার বড় বোনের ঘরে মেস খাই। আর আপনার বাবা মা? হ্যাঁ, মা বাবা তো ওই বোনের ঘরেই আছে। আমার বড় যেটা ঢাকা এসে প্রেম করে একটা ছেলের সাথে বাইকে চলে গেছে। ও আচ্ছা, ঢাকা এসে প্রেম করে চলেও গেছে। হ্যাঁ। আপনার বাবা মার কোনো কিছু বলার ছিল না? না না না, কোনো আফসোসও নাই, চলে গেছে যাক। আচ্ছা, এই হচ্ছে ফ্যামিলির অবস্থা। অনেকগুলো ছেলে মেয়ে থাকলে একটা ফ্যামিলিতে এই হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ব্যাপারটা এরকমই হয় যে কার যত্ন নিবে, কার প্রতি খেয়াল রাখবে, কে কোথায় গেল কি না গেল, এগুলোর বাবা মার দেখার মতো মানসিকতাই থাকে না। এর পেছনে দায়ী হচ্ছে অভাব, এবং একটা ছেলের জন্যই বারবার চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে সবগুলোই মেয়ে হচ্ছে, তখন আর ইমোশনও কাজ করে না বাচ্চাদের উপর। তারপর কি হলো বলেন? তারপর আমি গার্মেন্টসে চাকরি নিলাম, 1400 টাকা বেতন পাই। তো ব্যাস আমার বোনের খাওয়ার টাকা দিয়ে এভাবে চলে। বা মানে আমার আব্বা তখন অচল হয়ে গেছে গা, প্যারালাইসিস, 1 হাত আর 1 পাও অপস হয়ে গেছে গা, মানে ঘরের থেকে নড়াচড়া করতে পারে না কোনো। এভাবে আমি চাকরি করতেছি, আমি কইতেছি আব্বা কি করবেন, কিছু খাইবেন? পরে বলতেছে মা আমি ডিম খামো। পরে 1 ডজন ডিম, বগুড়ার দই, তারপরে মটরশুটি, এগুলো আইনে আমার মার কাছে দিয়ে গেছি যে মা এগুলো আব্বারে খাওয়াইন। পরে আবার রাত্রে আসছি, আইসা জিজ্ঞাসা করতেছি আমার মারে যে মা এই আব্বার এগুলা খাওয়াইছেন? পরে কয় হয় খাওয়াইছি, কিন্তু আমার আব্বারে জিজ্ঞাসা করছি আব্বার মনে নাই। কয় না আমার কিছু খাওয়াই নাই। তো গেল বলতেছে মা আমার বাহিরের আলো দেখতে মন চায়, মা ঘরের ভিতরে আমি সব অন্ধকার, কিছু দেখতে পাই না। পরে বললাম আবার কয়দিন পরে বেতন পামো, পরে আপনার একটা ওই যে হুল চেয়ার আছে না, এগুলো একটা কিনা দেবো, পরে আপনি গেটের সামনে বইয়া তাও আলো বাতাস যাই হোক দেখতে পারবেন। 3 দিন পরে হঠাৎ করে একদিন আমার বাবা মারা গেছে। আমি তখন চাকরি করতেছি, আমার 10টায় ছুটি, 9টা বাজে আমার গেটে একজনের খবর নিয়ে গেছে। পরে আইসা দেখি আমার বাবা মারা গেছে, সবাই কান্নাকাটি করতেছে। পরে রাত্রে আমার বোনের মনে হয়েছে যে আমার বাবা বলছিল, অনেক ছোটবেলায় বলছিল আমার বাবা যদি মারা যায় তাহলে হ্যাঁ দাদার কবরের কাছে হেরে নিয়ে মাটি দিতে। আচ্ছা, পরে এটা রাত্রে মনে হয়েছে। পরে সকালবেলায় আমি অফিসে গেছি, যারপরে আমি জিএম স্যারে বলছি যে স্যার এমন এমন আমার বাবা মারা গেছে, আমার যদি বেতনটা দিয়ে দিতেন। পরে বলতেছে তুমি 5,000 টাকা নেও, তোমার বেতনও পাইবা।
তোমার বাবার যায় মাটিটাটি দিয়ে আসো। পরে বাড়িতে গেলাম। বাবা মারা গেছে কখন? বাবা মারা গেছে 2010 ডিসেম্বরের 4 তারিখ। 4 তারিখ। আচ্ছা, মানে সময়টা কি সকাল না দুপুর না সন্ধ্যাবেলায়, সন্ধ্যা 7টা বাজে। আচ্ছা, ওই দিন আর সৎকার বা কবর দিননি ওই দিন? না না, সকালে। আচ্ছা, আমার বাবার 3 দিন পরে মাটি দেওয়া হয়েছে। 3 দিন পর মাটি দিচ্ছেন? হ্যাঁ। কেন? 3 দিন পর মাটি দিছি। যেদিন 7টা বাজে মারা গেছে, হ্যাঁ। রাত্রে পরে আমাদের ওই কথা মনে হয়েছে। আচ্ছা। পরে সকালবেলা অ্যাম্বুলেন্স নিছি, নিয়ে পরে আমরা ফেরিঘাট গেছি, যাই পরে ফেরি পাইনি। আচ্ছা, সারাদিন সারা রাত ওখানেই ছিলাম। তারপরের দিন ভোরে হচ্ছে গিয়ে ফেরি আসছে, তারপরে আমার বাবারে নিয়ে তারপরের দিন সকাল 10টা বাজে মাটি দিছি। একটা ডেড বডি 3টা দিন ফেরি, মানে ট্রান্সপোর্টেশনের অসুবিধার কারণে 3টা দিন ফেরিঘাটেই ছিলেন। হ্যাঁ, ডেড ফেরিঘাট বডি কিসে নিচ্ছিলেন? চা পাতা দিয়া পরে করে নিছিলাম। ওকে, এই পার্টে আমরা আসবো। একটা ছোট বিরতি নিচ্ছে। সুমাইয়ার বাবা মারা গেল এবং 3 দিন পরে তাকে কবর দেওয়া হলো। আমরা যেখানটায় ব্রেক নিয়েছিলাম তখনও কিন্তু তার কবরটা হয়নি, তখনও তারা ফেরিঘাটে আটকা। ট্রান্সপোর্টেশনের কি অবস্থা দেখুন আমাদের দেশের। এরকম অহরহ ঘটনা ঘটছে প্রতিদিনই। যাই হোক, নদীর ব্যাপার, ফেরির স্বল্পতা, বিভিন্ন কারণেই এই ব্যাপারটা ঘটেছে। কিন্তু আমি এই সুযোগে একটু মেনশন করতে চাই যে আমাদের রাস্তায় যখন কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে হর্ন বাজিয়ে, তখন আরেকটা গাড়ি তাকে সেই সাইডটুকু দেয় না, যে সাইডটুকু পেলে হয়তো তার ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো রোগী আছে, নাহলে হর্ন বাজিয়ে কখনো অ্যাম্বুলেন্স রাস্তা থেকে ছোটে না। আমাদের কিন্তু একটু মিনিমাম রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যে সেই গাড়িটিকে একটু সুযোগ করে দেওয়ার, সে যেন সময় মতো পৌঁছে যেতে পারে। এই ঘটনাগুলো ঘটে না আমাদের দেশে, এই সহযোগিতাগুলো ঘটে না। এগুলো করতে পারলেই কিন্তু একে অপরের সাহায্যে এগিয়ে আসা যায়। একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু এখানেই, যে একটা অ্যাম্বুলেন্সকে আমি যেতে দিয়েছি বা সুযোগটা করে দিয়েছি, ও নিশ্চয়ই তার প্রপার ট্রিটমেন্টটা পাবে। অনেক সময় কিন্তু রাস্তাতেই অ্যাম্বুলেন্সের মধ্যেই সিরিয়াস পেশেন্ট থাকলে তারা মারা যায়। অনেক সময় আমি এমন দেখেছি যে বেবি হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে আমাদের এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের কারণে। যাই হোক, আমি সুমাইয়ার কাছে ফিরছি। সুমাইয়া, পরে আপনারা 3য় দিন ফেরিঘাটে ছিলেন আপনার বাবার ডেড বডি নিয়ে। এখানে আমরা ব্রেক নিয়েছিলাম। তারপর আমার বাবার নিয়ে বাড়িতে গেলাম, যাই পরে মাটি দিলাম আমার আব্বুর দাদার কবরের ওখানে। আচ্ছা, ডেড বডির কি অবস্থা ছিল? মৃতদেহ ততক্ষণে তো গরম ছিল। আমার আব্বু মানে এত সুন্দর ছিল 3 দিন পরও, যা বলার বাহিরে। ঠিক আছে, তার চেহারাটা খুবই সুন্দর ছিল তখন, আরো 3 দিন পরে। আপনারা কি মেডিসিন ইউজ করেছিলেন বা কি? না, শুধু চা পাতা। শুধু চা পাতা দিয়েছিলাম। পরে নরমালি তো একটা শরীর থেকে যদি প্রাণটা বের হয়ে যায়, তখন তো সেই শরীরের যাবতীয় অ্যাক্টিভিটিস থাকে না, তখন কিন্তু শরীর এমনিতেই পচে যাওয়ার কথা না। কিন্তু আমার আব্বু খুব সুন্দর ছিল। ওকে, হ্যাঁ। মানে পরে 4 দিনের দিন আমরা খাওয়াইলাম। খাওয়াটা আমার বোনেরা, তারপরে সবাই মিলে ঢাকা চলে আসলাম। তখন কিন্তু চাকরি করতাম মিরপুর 14 নম্বর। তখন ওখান থেকে মিরপুর 1 নম্বর চলে গেছি। একটা অফিসে চাকরি নিছি 2012 সালের জানুয়ারির 10 তারিখে চাকরি নিছি। জানুয়ারির 15 তারিখে একটা মেয়ে জয়েন দিছে ওই অফিসে আমাদের সাথেই। আমাদের বাসা হচ্ছে মিরপুর 1 নম্বর, কিন্তু চাকরি করি সাভার। কোম্পানির গাড়ি থেকে আমরা যাই। পরে 15 তারিখে একটা মেয়ে জয়েন দিছে। তো মেয়েটা মানে গাড়ির ভিতরে আমরা সবাই মানে নিজস্ব গাড়ির মতো করে, কেউ গান বাজাচ্ছে, ছবি দেখতেছে, এরকম। তো আমি একটা গান বাজাইতেছিলাম, কবে আইবে আমার পার্লারে। পরে ওই মেয়েটা আমার হঠাৎ এসে বলতেছে কি, হ্যালো ম্যাডাম, এই ছবিটার নাম কি রোমিও? পরে আমি বলতেছি, হ্যাঁ, এই ছবির নাম তো রোমিও। তো যাক, যেভাবে হোক এই মেয়েটার সাথে পরিচয় হইলো। হওয়ার পরে মেয়েটা আমার ডেস্টনিং এ ভর্তি করাইলো। তখন ডেস্টনিং ছিল, ডেস্টনিং এ ভর্তি করাইলো। একসাথে যাওয়া আসা করি মেয়েটার সাথে খুব একবারে ক্লোজ। মানে মেয়েটাও আমার জন্য অনেক পাগল, আমিও মেয়েটার জন্য অনেক পাগল। মানে দুজন কি ধরনের রিলেশন হলো? ফ্রেন্ডশিপ? হ্যাঁ, ফ্রেন্ডশিপ। মানে দুজন কোথাও গেলে দুজন একসাথে যাই, খাওয়া দাওয়া এক প্লেটে খাইতাম। মানে এত ক্লোজ ছিলেন, একই প্লেটে খাইতেন? হ্যাঁ, একই প্লেটে খাইতাম। আবার অনেক সময় ও হাত দিয়া খাইতো না, আমি খাওয়াই দিতাম। আবার কোন সময় আমি হাত দিয়া খাইতাম না, ও খাওয়াই দিত, এরকম ছিলাম। আচ্ছা। পরে এভাবে যাইতেছে, দিন যাইতেছে ভালো। পরে 2012 সালের নভেম্বরের 14 তারিখে ওই মেয়েটা মানে একটা ছেলের সাথে মানে রিলেশন হয়, সেটা আমি জানি না। পরে আমারে ফোন দিয়ে বলতেছে, সুমাইয়া তুমি আর আমার নাম্বারে ফোন দিও না। বলতেছে আমার বিয়ে হয়েছে। তোমার বিয়ে হয়েছে, তুমি তো আমারে বললা না। কয় যে এখন বললাম, আমার হাজবেন্ডরে আইসা দেখে যাও। গেলাম, মানে হাজবেন্ড নাকি তা জানি না, একটা ছেলে আমারে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম, দিয়া বললাম আচ্ছা সুমা, তো চলে যাই। পরে আরেকদিন মেয়েটা আমারে ফোন দিছে, মিরপুর কবরস্থান আছে ওখানে ফোন দিয়া বলে, সুমাইয়া তুমি কোথায়? বলতেছি একটু কবরস্থান আসো তো। পরে গেলাম কবরস্থান, যাই দেখতেছি ওর একটা ভাইস্তা আর একটা ছেলে আর ও বসে রয়েছে। পরে ভাইস্তারে তো আমি চিনি। পরে বলতেছি এই ছেলেটা কেটা? বলতেছে এটা আমার স্বামীর ছোট ভাই, আমার দেবর। দেবর বলতেছে বেশ ভালো কথা, তোমার দেবর তো আমার কিসের জন্য ডাকছো? ডাকলাম এমনি। পরে ওরা মাজারে গেল, আমি চলে আসলাম বাসায়। আসার পরে 3-4 দিন পরে ও আমারে ফোন দিছে।
পরে বলতেছে তুমি তো আমার নেওয়ার জন্য এত পাগল, বলতেছো যে সুমা আমি তোর লেগে অনেক পাগল, আর আমিও তোমার জন্য পাগল। নেওয়ার জন্য পাগল মানে একটা মেয়ে আর একটা মেয়েকে নেওয়ার জন্য পাগল, মানে ব্যাপারটা ঠিক মানে আমরা দুইজন মানে কিভাবে যে ক্লোজ, ঠিক আছে সেটা বুঝাইতে পারবো না, বললামই তো আমরা অনেক ক্লোজ। আচ্ছা, অনেক ক্লোজ মানে গভীর ফ্রেন্ডশিপ, তাই তো? মানে একটা সেকেন্ড ওরে না দেখলে আমি বাঁচি না, ও আমারে না দেখলে বাঁচে না। মাই গড, এটা কিন্তু সাধারণত অপোজিট জেন্ডারের প্রতি ঘটে, একটা ছেলের একটা মেয়ের মানে প্রতি ঘটে। একটা ছেলের প্রতিও আমার ওরকম ভালোবাসা নাই, ওর প্রতি যা। কেন, এটার কারণ কি? এটা আমি নিজেও জানি না যে এটার কারণ কি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তারপরে কি হলো বলেন। তারপরে ও ফোন দিল, পরে ওরে বললাম যে কেন, বলতেছে আমার মার সাথে ঝগড়া লাগছে তো এই জন্য তোমার সাথে তো চলে যাবো। তো মার সাথে ঝগড়া লাগছে, কিন্তু ওর তো তখন বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড আছে। হ্যাঁ, পরে আমি বললাম যে তুমি কিছুদিন আগে বললা যে বিয়ে হয়েছে, এখন আমার মার সাথে ঝগড়া লাগছে। পরে বলে না বিয়ে হয়েছে, স্বামীর কাছে 5 বছর পরে আসবো। আমি বলি এটা আবার কেমন কথা, তাহলে এই 5 বছর কি আমার জ্বালায় ফুরায় থুয়া এরপরে আবার স্বামীর কাছে যাইবা, তুমি এই কুলো রাখবা ওই কুলো রাখবা? আপনি বললেন জ্বালাবে আপনাকে? হ্যাঁ, 5 বছর আপনাকে জ্বালাবে, এটা কেন মনে হইলো? 5 বছরে আমি বলছি আমার কাছে আসতে, তা আসবে, আমারটা খাইবে, থাকবে, চলবে ফিরবে। 5 বছর আপনারটা কেন খাবে? ও তো নিজেও চাকরি করতো। না, ও তখন বলছে ও আমার কাছে আসলে চাকরি করবে না। মানে এটা ওরে আমি কেমন বলছি হইলো? তোরে আমি বোর মতো রাখবো। ঠিক আছে, অ্যামেজিং। আপনি ওকে বলছেন বউর মতো রাখবো? হ্যাঁ, বোর মতো রাখবো। আচ্ছা, ইন্টারেস্টিং। আমি ঠিক বুঝতে পারছি না যে বউর মতো রাখবে না। আচ্ছা, তারপর? সব সময় যাইতে চাই যাই না, এখন জামু সত্যি এখন আর নিবাই না। পরে আমি বললাম আচ্ছা যাও নেবো, আসো। তখন আমি একটা আন্টির বাসায় মেস খাই। পরে আমারে বলতেছে যে আমার লেগে এক বালতি পানি চাই পারা, তোমার কাপড় চোপড় আমার শরীরে লাগবে। পরে আমি বলি আমার কাপড় চোপড় তোমার শরীরে নাও লাগতে পারে, কারণ তুমি আমার চো লম্বা চূড়া মোটা। পরে বলে আমি বলি কেন বা পানি চাই পারা মুখে, কয় মার কাছ থেকে আইসি আজকে 3 দিন হয়েছে রাগ করে, একটা ভাবির বাসায় ছিলাম, হ্যাঁ এখন তোমার বাসায় আইসা গোসল করবো। আমি পানি চাইপা রাখছি, কাপড় চোপড় রেডি করে রাখছি। আচ্ছা, দাঁড়ান একটু বলি, বিয়ে হয়েছে কি ফ্যামিলি থেকে? তো বিয়ে হয় নাই। বিয়েই হয় নাই? না না। পরে পানি টানি চাইপা গোসল টোসল করাইলাম। আমি থাকি যে আন্টির বাসায়, ও আন্টি তো ওরে দেখা চাইতা গেছে। মার কাছ থেকে মেয়ে আসলে তোর বাসায় এসে গোসল করবে কেন? তুই মানুষ চিনস না এখনো। এই মেয়ে যে কিরকম, মানে তোর বাসায় এসে গোসল করবে কোন কারণে? মেয়ে এই মেয়ে ভালো না, ঠিক আছে, ভাত টাত খাওয়া তাড়াতাড়ি এই মেয়েরে বিদায় কর। কিন্তু আমি ওর জন্য পাগল। আমার কথা হচ্ছে ও যা হয় হোক, ও আমার কাছে আসলে আমার এটাই শান্তি। পরে ওই আন্টি আর রাখতে দিল না। পরে একটা মেয়ের কাছে ফোন দিলাম যে শাবানা আপা আপনার কাছে কি সুমারে রাখা যাইবো? পরে বলতেছে হ্যাঁ রাখা যাইবো। আচ্ছা, আন্টি কি মেন করলো যে মার বাসা থেকে গ্যাঞ্জাম করে এসে এখানে গোসল করলো কিসের জন্য? হয়তো বা কারোর সাথে থাইকে টাইকে আসছে, আইসে এই জন্য তোর এনে আইসা এখন তোর ঘরে চাপাইতে চাইতেছে। পরে শাবানা আপার কাছে গেলাম, ভাইয়া সে বৃষ্টি রাত্রে, বৃষ্টির ভিতরে পরে রিক্সা দিয়ে একটুখানি রাস্তা আসছি, দেখি যে ওর ওই দেবরটা, ও বলছে দেবর, কিন্তু আসলে কিন্তু ওইটা ওর দেবর না। তো ওই দেবরটা ওর 20 টাকা দিল। আমি বললাম কে সুমা, এই ছেলে তোমার 20 টাকা দিল কে? তোমার বলছি না এটা আমার দেবর। পরে আমি বলছি আচ্ছা যাও দেবর, যা হয়েছে হয়েছে। পরে ওই শাবানা আপার কাছে নিয়ে গেলাম, নিয়ে যায় সারা রাত মানে ওখানে ছিলাম। কাপড় চোপড় সব ভিজা গেছে গা, ও মানে কাপড় চোপড় চেঞ্জ করছে, আমি ওই ভিজা কাপড়ে সারা রাত ছিলাম। মানে ওর জন্য আমি এত পাগল ছিলাম, ও সারা রাত ঘুমাইছে, আমি বসে বসে মশা মারছি আর ওর শুধু দেখছি। পুরো মানে হাজবেন্ডের রোল প্লে করছেন আপনি। মানে আমি বললাম না যে আমি বুঝাইতে পারবো না যে আমি এত ভালোবাসছিলাম, ঠিক আছে। আচ্ছা, পরে ও আমি আবার বুঝতে পারছি না, আপনি যেমন বুঝাতে পারছেন না আমি বুঝতে পারছি না যে মানুষের ইমোশন ফিলিংস কখন কার প্রতি কি হবে জানি না, কিন্তু একই জেন্ডারে দুইটা মানুষ, আপনি আবার ওকে বলছেন হাজবেন্ডের মতোই আপনি ওকে রাখবেন, এটার রহস্যটা কি? আর এটা দেখি আপনার গল্পেই হয়তো আমি পরবর্তীতে জানতে পারবো। সাথে থাকুন, দেখি সুমাইয়ার গল্পটা একটু অন্যরকম, একটু ভিন্ন ধর্মী, ইন্টারেস্টিং, এবং যেই কারণে আপনি শুনতে পাচ্ছেন। নট অনলি দ্যাট, এই গল্পের মধ্যে আরো এমন কিছু জিনিস আছে যেটা আসলে আপনার কাছে প্রেজেন্ট করার মতো, যে কারণে আপনি গল্পটা শুনছেন। সাথে থাকবেন। তারপরে সকালবেলা উঠে এখন তো আমি অফিসে যেতে হবে, আমি চাকরি করি। আমি বললাম সুমা তুমি থাকো এই আপার বাসায়, আমি খাওয়ার টাকা দিয়ে দেবো। তখন মাসের ছিল 8 তারিখ, এই 8 দিন বাদ দিয়ে আর 22 দিনের খাবার টাকা আমি দিয়ে দেবো, তুমি এখানে থাকো। পরে অফিস থেকে লাঞ্চে ওই আন্টির বাসায় খাইতে যাবো, আমি তো তার বাসায় মেস খাই। পরে এর বাসায় খাইতে গেলাম, এবার রাস্তায় সুমারা যে বাসায় থাকতো ওই বাসায় একটা ভাই আমারে ফোন দিছে, দুলাল ভাই। হ্যাঁ, ফোন দিয়ে কথা সুমাই আপা আপনি কই? আমি বলি ভাই অফিস থেকে লাঞ্চে বাসায় যেতেছি ভাত খেতে। পরে বলে আপনি কিছু শুনছেন? আমি বলি না তো ভাই, কি কিছু তো শুনি নাই আমি। পরে বলতেছে কি সুমা এমন এমন ওই একটা ছেলের সাথে 4 দিন ওই ছেলের ঘরেই ছিল, 4 দিন ওর মার কাছ থেকে আইসা ওই ছেলের ঘরে ছিল। হ্যাঁ, ওর মা তো আপনারে খারাপ বলতো, আপনারে বলতো, এখন দেখেন কার মেয়ে খারাপ। আসলে ওই অনেক খারাপ। আপনি ও যদি আপনার কাছে যায়
তাহলে আপনি কিন্তু ওর জায়গা দিবেন না। আচ্ছা, ওর মা কি আপনাকে খারাপ বলতো? হ্যাঁ, ওর মা আমাকে খুবই মনে করতো। কি মনে করতো? মানে খারাপ মনে করতো যে এই মেয়েটা মনে হয় ভালো না। আচ্ছা। কিন্তু আসলে কিন্তু ওনার মেয়ে ভালো না, ওনার মেয়ে আমার নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেত, এই করতে আচ্ছা। যেত, কিন্তু উনি দোষটা দিত আমার ঘরের আচ্ছা, উপরে। ও 4 দিন একটা ছেলের সাথে থাকছে। আচ্ছা। হ্যাঁ, পরে ও তো আমার কাছে আছে, কিন্তু দুলাল ভাই আরে এটা বলতেছে। হ্যাঁ, আমি বলি ওর বলে বিয়ে হয়েছে, কয় বিয়ে হয় না, বিয়ে ছাড়াই ওই ছেলের সাথে 4 দিন থাকছে। আচ্ছা। ওর মা এখন অনেক খোঁজাখুঁজি করতেছে, ওরে পাইতাছে না। ও যদি আপনার কাছে যায় আপনি ওরে জায়গা দিবেন না। পরে আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। কিন্তু তখন তো অলরেডি ও আপনি আমার কাছে, ওই যে কোন এক আপুর বাসায় ওকে রাখতেন। হ্যাঁ। পরে আমি সুমারে ফোন দিলাম, সুমা তুমি মাজারের সামনে এসে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, আমি ভাত খাইতেছি। পরে ও বলে তুমি কি বলবা সুমাইয়া, আমি বুঝা ফেলাইছি। আমি কই এটা সত্যি? কয় হ সত্যি। পরে সত্যি বলছে, আমি কি করবো, কারণ আমি নিজে ওর প্রতি দুর্বল, কারণ আমি কি বলবো। পরে ও বলতেছে হ্যাঁ এগুলো সত্যি, এখন তুমি একটা কাজ করো, মার কাছ থেকে তো আইসি 4 দিন ধরে আমার মা মনে হয় কোনো কাজে যায় না, আমার নাকে একটা নথ আছে, এটা নিয়ে তুমি স্বর্ণকারের দোকানে দেখো কয় টাকা বেচতে পারো। পরে বেচলাম 500 টাকা। বেচার পর ও কইতাছে এন থেকে 300 টাকা মারে দিয়ে আহি। মা 3-4 দিন মধ্যে মনে হয় বাজার টাজার করে না, খায়ও না, কিছু না। আর 200 টাকা নিয়ে আমি তোমার সাথেই থাকবো, পরে আমরা 1 তারিখে রুম নেবো, এই কয়দিন এনে থাকবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে যা গেল যা দেখে যে ওর মা মানে অজ্ঞান হয়ে গেছে গা। পরে আমি ওর লেট দেখে আমিও বাসার ভিতরে ঢুকছি। ঢোকার পরে ওর ভাইস্তা আছে, ভাইস্তার বউ আমার উপরে মারামারি শুরু লাগাইছে, মানে মারতে পারে নাই, সুমা ধইরা ফেলাইছে আমার উপরে, যে তোর লেগে আমার দাদির এই অবস্থা। পরে সুমা কয় কি এই ওরে কিছু কবি না, ওর কোনো দোষ নাই, কি হয়েছে ওরে কসকে যা কর আমারে কবি। পরে আমার কাছে সুমাইয়া তুমি যাও বোন, তুমি আবার কালকে আসো দেখি কি হয়েছে। ও রয়ে গেল মার কাছে, তাই তো? ওর মার কাছে থেকে ওকে, যাই হোক, এখানে একটা বিরতি আমরা নিচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা পার্ট আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। সুমাইয়ের গল্পের এই অংশটা আসলে খুব ইন্টারেস্টিং। প্রিয় শ্রোতা সাথে আছেন, সাথেই থাকুন। মানে ও বারবার একটা ব্যাপার মেনশন করছে সুমাইয়া, ওর বান্ধবী সুমির প্রতি ও খুবই দুর্বল। মানে একটা মেয়ে বান্ধবীর প্রতি খুবই দুর্বল। ওর এই ইমোশন গুলো কি, ওর এই ফিলিংস গুলো কি, আরো ইন ডিটেইলে আমরা জানতে পারবো। যেখান থেকে আমরা বিরতি নিচ্ছি ঠিক সেখানে আপনার বান্ধবী সুমিকে নিয়ে ওর বাসায় গেলেন, তাই তো? টাকা দিতে গিয়েছিলেন তো আপনি, তাই না? তারপরে ওখানে আপনার উপর অত্যাচার হলো, যে আপনার জন্যই আপনার ওই ফ্যামিলি জানাজানি হয়ে গেছিল যে সুমি কোথায় ছিল? না, মানে আগের থেকে আমি বান্ধবী, ওর মা তো আগের থেকেই আমার অনেক জানতো, ভালো জানতো না, আপনাকে খারাপ জানতো। হ্যাঁ। পরে যাক ওখান থেকে পরে আমি চলে আসলাম। তখন ওই ছেলেটা, ওই যে ও বলছিল ওর দেবর, ওটা তো আমার কাছে সত্যি কথা বললো যে না ওর দেবর না, ওই ছেলেটার সাথে 4 দিন ছিল। আচ্ছা, ওই ছেলেটার সাথে 4 দিন ছিল? হ্যাঁ, ওই ছেলেটার তো সাথে। আগে একদিন যার সাথে দেখা করালো, ওই যে আপনি সালাম দিলেন, ওইটাও মানে ওই ছেলেটাই ওই ছেলেটাই এইটাই। প্রথম দিন আপনি বুঝতে পারেন নাই? না। আচ্ছা। এরপরে তখন আমার কাছে এগুলো স্বীকার করলো। পরের দিন ওই ছেলেটার কাছে ফোন দিছে, ওই ছেলেটার নাম হচ্ছে আজাদ মিয়া। ফোন দেওয়ার পরে ওরে বলতাছে তুমি একটু সুমাইয়ারে নিয়ে আমগো বাসায় আসো তো। পরে আমি ওদের বাসায় গেছি, দেখতাছি যে ও একা। পরে ওর সাথে অনেক কথা বললাম, বলার পরে চলে আসলাম আবার আমরা দুজনে। চলে আসার পরে আবার রাস্তায় আজাদ ভাইরে ফোন দিছে। ও বলতেছে কি সুমাইয়ারে রাইখা তুমি একা আসো। পরে বেশ ও একা গেল। যাওয়ার পর ওখানে নাকি ওর মা, সুমার মা, ওই ছেলেরে সেই মারা মারছে রাত্রে। ছেলের ওর মা পাইলো কোথায়? ওই যে ওই ছেলেরে ও ফোন দিয়ে ডেকে নিছে ওদের বাসায়। ডেকে নিছে? হ্যাঁ, নিয়ে দুজন একসাথে রুমে বসে কথা বলতেছে। পরে এই সুযোগে ওর মা আসছে, ওর মা তখন বাসায় ছিল না, বাহিরে ছিল। পরে ওর মা আসছে, আয়শা তো ওই ছেলের সেই মারা। আচ্ছা, সুমির সাহস তো ব্যাপক না, খুব ডেঞ্জারাস ছিল নাকি? ডেঞ্জারাস মানে ওর আগেও একটা বিয়ে হয়েছে, ও আমার কাছে সেইটাও বলে নাই। আচ্ছা, আগে একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, গ্রামের বাড়িতে বিয়ে হয়েছিল। গল্পে যতদূর আসছেন ততদূর পর্যন্ত আপনি জানেন না? না। আচ্ছা, যাই হোক, সুমি আরো কি করেছে, যাকে এই সমস্ত গল্পগুলো কিন্তু আসলে সুমাইয়ার, ও এগুলো দ্বারা প্রভাবিত, এগুলোই ওর জীবনকে আজকে এই জায়গাটা এনেছে, যে কারণেই কিন্তু গল্পটা বলতে আসছে। প্রত্যেকের জীবনের পেছনে কিন্তু অন্য কারো না কারো কোনো একটা অবদান থাকে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট সুমাইয়ার জীবনের জন্য সুমি। হ্যাঁ, তারপরে ওনার মেয়েরও মারছে, ওই ছেলেরও মারছে। ওই ছেলের সাথে যে 4 দিন ছিল, ওর মা তো পরে জানছে ওই ব্যাপার গুলো। পরে ছেলে ওখান থেকে জুতা মুতা রাইখা পালায়া চলে আসে। সকালবেলায় ভোরে, আমি তার আগের দিন বেতন পাইছি গার্মেন্টসে, 10 তারিখে বেতন পাইছি। পরে সকালবেলায় আমার ফোন দিছে, 11 তারিখে সকালবেলায় আমার ফোন দিছে, ওই আজাদ ভাই ফোন দিছে। দেখো সময় তুমি কই আসো? আমি বলি কেন, আমি বাসায় আছি। পরে কয় একটু কবরস্থানের গেড়ে আসো তো। পরে গেলাম ওখানে, যাওয়ার পরে কইতাছে কি এই নাও সুমারে তোমার কাছে নিয়ে রাখো, আর কালকের ওই ব্যাপার গুলা মারামারি হয়েছে কি হয়েছে সবগুলা বললো ভাঙ্গার পরে। এখন আমি কইতেছি সুমা দেখ আমি চাকরি করি, তোরে কি করবো? পরে কয় এখন রাখবা না তো? পরে আমি কাছা যা রাখবো। পরে আমি ওই গার্মেন্টসে আর গেলাম না। ওই দিন আমার আফা থাকতো মিরপুর 14 নম্বর, ওই আফার বাসায় সুমারে নিয়ে আসলো। ওরে সেই মারা মারছে, ওর শরীরে একবার দাগ হয়ে গেছে। পরে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলাম, তারপরে আইসক্রিম নিলাম, নিয়ে ওই জায়গায় ডললাম। পরে ওর আবার তখন মানে শরীর খারাপ হয়েছিল।
যেটাকে বলে, তোর এইগুলা সব আমি ধুয়ে টুয়ে দিছি। তখন ও আমার মানে পায়ে ধরে কান্না করে দিছি, সুমাইয়া জীবনে আমার মাও এই কাজ করে নাই, তুই আমার আজকে এই কাজ করলি। পরে আমি বলে দিছি, দেখ সুমা, তোর লেগে আমি অনেক পাগল, তুই হয়তো বুঝোস না। পরে আমার আফার বাসায় নিয়ে এলাম, নিয়ে এসে একদিন থাকলাম। থাকার পরে এর পরের দিন ওর মা খুব ফোন করতেছে যে তুই আমার এই জায়গায় নাক মুখ সব কাইটা থুয়ে গেছিস, আমি রাস্তায় বের হইতে পারি না, মানুষ আমার থুতু করে স্যাপ দেয় মুখের ভিতরে। হ্যাঁ, পরে ও কইতাছে আচ্ছা তাই মুখ তাহলে ওন থেকে তোমার নিয়ে আম। কে বলতেছে? ওর মা। ওর মা বলতেছে? হ্যাঁ, ওই যে ওই জায়গায় 4 দিন ওই ছেলের সাথে ই করছে, ওগুলা সব এলাকার মানুষ জানাজানি হয়েছে না। পরে কয় তুই বাসায় আ। আমি বাসায় যাবো কিন্তু সুমাইয়ারে নিয়ে যাবো, ওরে কোনো সাউন্ড করতে পারবো না ওর উপরে। আচ্ছা, ওই যাইবো মেহমান হিসাবে, মনে করো মেহমান যা কো আর আমারে কইবা। তো গেলাম আমি আর ও আবার ওর মার বাসায়। যাওয়ার পরে দেখি ওই আজাদ ভাই ওই জায়গায় বসে রয়েছে। পরে বসে রয়েছে ওর মা আর ওই গল্প করতেছে, আমি ওই জায়গায় বসা আছি। হ্যাঁ, পরে কইতাছে সুমারে আজাদ ভাইয়ের কাছে বিয়া দিব। সুমার মা কইতাছে যে আমার এই জায়গায় নাক কাটাকাটি এই এলাকায় থাকুন, তোর ওই জায়গায় বিয়া দিয়া নাক কাটাকাটি যত না হয়, মানুষের সামনে মুখ মেলা যত হাঁটতে পারি ওই ব্যবস্থা করবো। পরে যাক, ওর ওই জায়গায় বিয়ার ব্যবস্থা করলো। আজাদ ভাই তো বিয়া করবো না, ওরে কইতাছে ওর আগে একটা বিয়ে হয়েছে, আমি তো জানি না। এটা এখন জানাজানি হলো কেমনে? হ্যাঁ, এখন তো জানাজানি হয়েছে, ওর মা বলছে। ওর মা বলছে? হ্যাঁ। আগে বিয়ে হয়েছে কিভাবে, মানে গ্রামে যখন? গ্রামের বাড়িতে ছোটবেলায় বিয়ে হয়েছিল। ছোটবেলায় বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 5 বছর সংসার করছে ওখানে, 14-15 বছর বয়স যখন, তখন বিয়ে হয়েছে। এখন ওর মা বলতেছে বান্ধবীর লিগা কলজা কাইটা দিয়া ফেলাও, আর এখন বিয়ে হইবে, এখন টাকা দিতে পারো না, 1 টাকাও কাবিন করতে যে টাকা টুকা লাগবো। আমি 1500 টাকা দিলাম যে যাক আচ্ছা যেহেতু বিয়ে হইবে। পরে সুমারে গেলাম, আচ্ছা সুমা তুমি বিয়ে হইলে আমি কি করবো, তুমি যে বিয়ে বসে পরের সংসার দেবে আমি কি করবো? কয় সুমাইয়া দেখো, আমি বিয়ে বসবো কিন্তু আমি ওর সাথে সংসার করবো না, খালি মানুষের মুখটা ঢাকানোর জন্য আমি ওর কাছে বিয়ে বসবো, আমি কিন্তু আবার তোমার কাছে চলে আসবো। আচ্ছা, তাই আমি বলতেছি আচ্ছা তাহলে যেহেতু আসবা, তো 1500 টাকা দিলাম। দেওয়ার পরে ওই দিন রাত্রে ওদের বিয়ে হইলো। 1500 টাকা দিলেন কেন? মানে আপনি ওকে পছন্দ করেন, আপনার কাছে ফিরে আসবে এই জন্য নাকি? না না না, কাবিন করবে, এখন টাকা নাই গা। আচ্ছা, সেই জন্য আমি 1500 টাকা দিয়ে হেল্প করলাম। 1500 টাকা দিলেন, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন যে তুমি বিয়ে হয়ে গেলে আমি কি করবো? তখন ও বলছে আমার কাছে চলে আসবে, বিয়ে বসবে শুধু মানুষের মুখটা ঢাকানোর জন্য। আচ্ছা, বিয়ে করবে কে? কোন ছেলে বিয়ে করছে? ওই আজাদ ভাই বিয়ে করবে। আজাদই বিয়ে করবে? হ্যাঁ। আজাদ পরে রাজি হইল? হ্যাঁ হ্যাঁ, যেভাবে হোক করে রাজি করানো হয়েছে। আচ্ছা, মানে 20-30 কি দেখায় যেমনি হোক রাজি করানো হয়েছে আর কি। মানে ফোর্সলি, জোরপূর্বক? হ্যাঁ, জোর তো খুবই জোর। ও 20 খাইছিল সুমা। ও, সুমা 20 খেয়েছে, এটা তো মিস করে গেলেন। সুমা 20 খাওয়ার ফলেই আজাদ ভাই রাজি হয়। আচ্ছা, হ্যাঁ, পরে যদি আবার 20 খায়, যদি হ্যার নামে কেস মামলা করে দেয়, এই জন্য সে রাজি হয়েছে। ওকে, মানে এটা কিন্তু ব্ল্যাকমেইল করা হইলো, এবং আপনাকে বললো যে বিয়ে করছে ঠিকই, সমাজের মুখ বন্ধ করার জন্য, থাকবে না। এটা কিন্তু ঠিক না। যাই হোক, নিজের সম্মান বাঁচাতে আর একটা মানুষের লাইফ নষ্ট। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার না, বিয়ে কিন্তু 1-2 দিনের ব্যাপার না। তো এরকম একটা জিনিস করে সেই মানুষটাকে কিন্তু আসলে সংসার করবে, ও মানে আমাকে বুঝ দিল। ওইটা আপনাকে বুঝ দিল? হ্যাঁ, আমাকে বুঝ দিল। আচ্ছা, যাই হোক, এই আপনাকে বুঝ দিল, পরে ও নিশ্চয়ই এরকম করেনি, তাই তো? সংসার করছে। আচ্ছা, যাই হোক, এই প্রসঙ্গে আসছে। কিন্তু যে অনেকেই আমার দেখা অনেকেই আছে যে কোন একটা কারণে ফ্যামিলির চাপে বা সোসাইটির চাপে বিয়েটা করে ফেলে, ছেলে হোক বা মেয়ে হোক, পরে সংসারটা টেকে না, বা একসাথে থাকছে, একই ছাদের নিচে হয়তো বা থাকছে, কিন্তু নিজেদের মধ্যে কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর মধ্যে নাই। এটা কিন্তু দুটো লাইফের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, পুরো ফ্যামিলিটা নষ্ট করে ফেলে এরকম একটা রিলেশনশিপ। এবং সেই ফ্যামিলিতে যদি সন্তান আসে, সেই সন্তানটা কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যায়। এই টাইপের রিলেশন, অর্থাৎ বিয়ে বা কোনো ধরনের প্রেম, মানে একটা ডিপ রিলেশনশিপে যাওয়ার আগে অবশ্যই একেবারে আপনি আপনার মনের পূর্ণ সাপোর্ট নেবেন যে আমি বিয়ে করছি উইথ মাই হোল মেন্টাল সাপোর্ট, আমার পূর্ণ মানসিক সমর্থনে আমি বিয়েটা করছি, কোনো জোরাজুরিতে না। প্লিজ স্টপ দিস কাইন্ড অফ থিং। তোমার বিয়ে হলো শেষ পর্যন্ত? হ্যাঁ, বিয়ে হলো না? ওকে। এবং ওর আগে আর একটা বিয়ে ছিল? হ্যাঁ, পরে ওই দিন রাত্রে ওর মার কাছে ছিলাম আমি, আর ও ছিল ওই যে আজাদের যে ঘর, পরে ওর বিয়ে দিয়া ওই রুমে রেখে আসলাম। পরে আমি ওর মার কাছে আসলাম। পরে সকালবেলা উঠার পরে ওর মা কইতেছে কি যে সুমাইয়া, তো তুমি এখন আমার বাসার থেকে চলে যাইবা, এখন আমার মাইয়ার বিয়ে শাদী হয়েছে, মাইয়ার জামাই আমার ঘরে আইবো, এর ভিতরে যদি তুমি থাকো তাহলে কেমন দেখা যায় না? পরে আমি আবার ফোন দিলাম সুমার কাছে যে সুমা, তোমার মা এই কইতেছে আমারে। পরে কইতেছে তুমি সোজা আমার বাসায় আহন। পরে আমি করলাম কি ওর বাসায় গেলাম। পরে ও আমার রুমের ভিতরে ঢুকাইছে, ওর মা আবার ভাত নিয়ে যাইতেছে। পরে ওর মা যেহেতু না দেখে আমারে, ওর রুমের ভিতরে রাখা আমার জুতাগুলা রুমের ভিতরে উঠায়া ওর মারে কয় ভাত দাও, দিয়া পরে দিয়ে চলে যাও। পরে ওর মা তারপর রুমের ভিতরে ঢুকছে, ঢুকা দেখে আমারে। পরে ওর মা আমার উপরে সেই মারামারি শুরু লাগাইছে, তোরে কইছি না যাইতে গা, তুই এনে আইসিস কি লেগা? পরে সুমা ওর মার একটা ধাক্কা দিছে, দিয়া কয় সরো তুমি, ওরে ই করো কি লেগা, ওর কি বিয়া দিবা কইছো, এখন বইছি, বিয়া যেমনি হোক বিয়ে শাদী হয়ে যেতে, ওর সমস্যা কি? এরপরে যাক আমি ওখান থেকে চলে আসলাম। একটা কাকা আছে ওই বাড়িতে, ওই কাকা নিয়ে আমার একটা আফার কাছে রাখলো যে সুমাইয়া তুমি এই জায়গায় থাকো, ওই জায়গায় মারামারি ঝগড়াঝাড়িতে না থাকিয়া। হ্যাঁ, সুমা আমারে কইছে তুমি থাকো, আমি আসমু,
2-1 দিনের ভিতরে আমি চলে আসবো। তা আমি ওই আফার কাছে 7 দিন থাকলাম, সুমার কাছে ফোন দেই, সুমা উল্টা পাল্টা কথা কয় আমার সাথে। উল্টা পাল্টা বলতে? মানে তুই আর এই নাম্বারে ফোন দেস কি লিগা, তোর ব্যবস্থা তুই দেখ, আমার তো বিয়ে হয়েছে আর আমার স্বামীর লগে সংসার করতে হইবে না, এগুলা কইতাছে তো এগুলা কইতাছে। যাক আমি আর ওর কাছে ফোন দেই না। আচ্ছা, আপনি তো ওর বয়ফ্রেন্ড না, আপনি তো নিজে একটা মেয়ে, ও একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ওর বিয়ে হয়েছে, আগেও একবার শুনলাম, তখনও বলছে যে আমার বিয়ে হয়েছে, তুমি আর ফোন দিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ফোন দিলে সমস্যাটা কোথায়? মানে আপনি তো মানে ওর হাজবেন্ড নাকি বারণ করে যে একটা মেয়ে তোমার কাছে এত ফোন দিবে কেন। তাহলে একটা ছেলে ফোন দিলে খুশি হইতো সে? আর ওরাই ভালো জানো, এটা তো আর আমি বলতে পারবো না। Whatever. ব্যাপারটা কিন্তু আপনার কাছে অদ্ভুত লাগেনি কখনো? হ্যাঁ লাগলো, আমি তো ওর প্রতি দুর্বল, আমি শুধু এইটাই বুঝি। এই যে এই আর একটা অদ্ভুত ব্যাপার যেটা বারবার বলতে হয়, আপনি ওর প্রতি দুর্বল। আপনি কোনোদিন কোনো ছেলের প্রতি দুর্বল হন নাই? না কখনোই না। মানে মানে এমনি অনেক ছেলের অফার পাইছি, জাস্ট প্রেম করছি কি, মানে প্রেম যে একটা মন থেকে যে একটা প্রেম করা, যে এর না পাইলে এই ছেলে যদি আমার না করে তারপরও আমি এর পিছে ঘুরবো, এর জন্য আমি পাগল হয়ে যাবো, আত্মহত্যা করবো, ওই যে যেমন সুমা করলো। আমি ওরকম লাইফে কোন ছেলের ভালোবাসিনি। মন চাইছে কয়দিন কথা বলছি, তারপরে না করে দিচ্ছি, এই তুমি আর আমার নাম্বার ফোন দিও। ওকে, প্রিয় শ্রোতা, এই পার্টটাতে আমরা একটু এই আলোচনাটাই আছে বিকজ অফ প্রসঙ্গতে চলে আসছে। কিন্তু সুমার প্রতি আপনি এরকম ফিল করতেন? হ্যাঁ খুবই, মানে ওর প্রতি আমি বললাম না যে আমি নিজেও বুঝতে পারি না যে কেন। মানে সুমার প্রতি আপনি ফিল করতেন জোরে না পেলে মরে যাবে না? হ্যাঁ আমি নিজে কয়বার হাত কাটছি, অনেকবার হাতও কাটছি, হাত কেটে আমি ওর নামও লিখছি। হাত কেটে আপনি ওর নাম লিখছে, যে এস লিখছি, ওর নাম এখনো দাগ আছে। আপনি ওর নাম হাত কেটে লিখছেন? হ্যাঁ লিখছিলাম। মানে আমি নিজে বুঝি না, ঠিক আছে, একটা ছেলের প্রতি আমি কখনো এরকম দুর্বল হইনি, আমি তো বললাম। তো তারপরে যাক গেল, পরে ওই আফুর বাসায় আমি ছিলাম। থাকার পরে কদিন পরে আমার একটা সমিতি ছিল, ওখান থেকে টাকা উঠাইলাম 18,000 টাকা। উঠাই করতেছি যা এখন সুমার পিস ছাইরা দেবো, এখন আমি চাকরি করবো, আমার মারে নিয়ে আসবো। হ্যাঁ আমার মা বাড়িতে একা একা থাকে, এমনি অনেক কষ্ট হয়, আমি চাকরি করবো, আমার মা খাইবো, এখন খাট কিনবো, হ্যাঁ কিনা পরে মারে নিয়ে রুম নেবো। তাই সময় আজাদ ভাই আমারে ফোন দিছে। আজাদ ভাই ফোন দিছে? মানে সুমার হাজবেন্ড? হ্যাঁ সুমার হাজবেন্ড আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতো সুমাইয়া কি খবর, কেমন আছো? আমি বললাম হ্যাঁ ভাইয়া ভালো আছি। ও আবার টাইস মিস্ত্রি, এখানে আসো তো একটু দেখা করো তো। পরে আমি গেছি 3 তলার উপরে দেখা, মানে ওর সাথে গেছি। যাওয়ার পরে ও আমার একটা আপেল তারপরে আরো কয়েকটা বিস্কিট খাওয়াইলো। খাওয়ানোর পরে আমারে বলতেছে কি তুমি তো ওরে আমার ঘরে ঝুলাইয়া দিলা, আচ্ছা যাক ভালোই করছো, এখন চলো আমরা 2জন মিল্লা চট্টগ্রাম যাই। আমি কই চট্টগ্রাম যাইবা কি লিগা? পরে চলো যাই, আমি তো তোমার ওই জায়গায় যাই বিয়ে করবো, বিয়ে কইরা সুমারও রাখবো তোমারও রাখবো ওই জায়গায়। আপনাকে আজাদ বিয়ে করবে? বিয়ে হয়েছে কয়দিন আগে সুমার সাথে? 14 দিন হয়েছে। তখন 14 দিন আগে চাপাই দিছো বলতে কি মিন করতেছে? ও কি রাজি ছিল না? না ও তো রাজি ছিলই না, ও তো বিষ খাওয়া পরে ওরে রাজি করে, মানে প্রতারিত করছে। হ্যাঁ সুমারও নিয়ে আসবো, তুমি আর আমি ওই জায়গায় 5 বছর থাকবো, 5 বছর পরে আমরা বাড়িতে আসবো। তো ঠিক আছে আমিও যাবো, আমিও রাজি, আমার হাতে টাকা আছে। মাথার তখন সেন্সিটিভ ঠিক নাই, মানে আমি ওই আপেল খাওয়ার পরে মানে আমি যে কেমন আমি নিজেই বুঝি। বুঝতে পারছি, মানে আপেলের মধ্যে কিছু একটা দেওয়া ছিল না? ওইটা ওই ভালো জানে না, ও তো ভালো জানে, আপনি তো ফিল করছেন। হ্যাঁ ফিল তো করছেন। মানে ও যেটা বলতেছে আমি ওইটাতে রাজি। আচ্ছা আচ্ছা যাবো চট্টগ্রাম। তো কবে যাবা? কালকে যাবো। কালকে হচ্ছে 2012 সালে 28 সেপ্টেম্বর। আমার কাছে 18,000 টাকা আছে, ল্যাপ তো শোক বানাতে দিচ্ছি। ওরে বললাম ওই দোকান থেকে যায় টাকা উঠায় নিয়ে আইছি, ও আর আমি, যে আমি বানাবো না, কদিন পরে বানাবো, কাকা টাকাটা দিয়ে দেন। তখন ওই লোকটা আমাকে একটা কথা বলছিল, ওই আঙ্কেল, যে ছেলেটারে দেখা হয়তো বা তুমি পাগল হয়েছো, কিংবা ছেলেটা যেমনি হোক তোমার কইরা তোমার টাকাগুলা যখন শেষ হবে তখন আর তোমার চিনবো না। আচ্ছা, মানে আঙ্কেলটা এই কথাটা বলছিল। আঙ্কেলটাকে চিনতো নাকি আপনি? না 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 না, ওনার দোকানে ল্যাপটপ শপ বানাইতে গেছে, হঠাৎ করে দেখে এই কথাটা বলছে। আচ্ছা, তো যাক, তো আজাদ মিয়ার মোবাইল বন্ধক ছিল। তো মোবাইল বন্ধক 1,000 টাকা দিয়ে সারাইলাম। রুম ভাড়া বাকি ছিল 2,000 টাকা, ওই 2,000 টাকা দিলাম। মোবাইল ফোনও বন্ধক রাখছিল। ওই বিয়ে করার পরে মানে ও খুব ভেজালে পড়ে গেছিল। আচ্ছা, পরে আবার দোকানে বাকি ছিল ওই টাকা, পরে সুমারে খাওয়ার লেগা 500 টাকা, এই টাকা গুলা আমার ওই 18,000 টাকা থেকে ভাঙতেছি দিতেছি ওরে। পরে আমরা 28 তারিখে গাড়িতে উঠলাম চট্টগ্রাম। একটা মেয়ের সাথে পরিচয় ছিল অনেক আগের থেকে এমনি, তো ওই মেয়ের বাসায় গাড়িতে উঠলেন। কে? আমি আর আজাদ মিয়া। সুমাকেও নেবে বলছিল? না সুমাকে এখন নেবে না, পরে নেবে সুমাকে। আচ্ছা আচ্ছা, ওই সময় তো আপনার কোনো জ্ঞান নাই? মানে না না না, ও যেটা বলতেছে আমি ওটাতে রাজি। মানে ও যেটা বলছে আপনি সেটাই করছেন, মানে আপনি হিপনোটাইজড হয়ে গেলেন। তো ও যা বলছে সেটা করছেন, এবং কি করছেন আপনি সেগুলি আমরা শুনবো একটা ছোট বিরতি নিয়ে। আর কথা বাড়াচ্ছি না প্রিয় শ্রোতা, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথি সুমাইয়ার কাছে। সুমাইয়া, যে জায়গাটায় ছিলেন আপনি সেখান থেকে প্লিজ। ও যেটা বলতেছে আমি ওটাতে রাজি। তো যাক গেলাম, যাওয়ার পর ওই মেয়ের বাসায় থাকলাম। এমনি একটা সন্ধ্যার একটা কথা হচ্ছে কি, মানে আজাদ মিয়ার বুকে কোনো পশম। এটা আপনি কি করে দেখলেন? মানে তো তখন ওখানে যাওয়ার পরে খালি গায়ে হয়েছিল না। ও আচ্ছা। তখন আমি বলতেছি যাগো বুকে পশম নাই তারা তো সীমার।
তারা তো ভালো মানুষ না, তাদের সীমার মানে তাদের তার মায়া দয়া নাই। পরে আমরা যে বাসায় উঠলাম না, তো ওই বাসায় সকালে একদম ভোরে উঠছি। পরে ওই বান্ধবী মানে ওই বাসায় রুম নিয়ে দেবে, ওদের রুমে বলছে একটু শো, দুইজন অনেক রেস্ট করে আসছিস। ওরা জানতো আমাদের বিয়ে হয়েছে। আজাদ বিয়ে ভাই বলছে আমার যে এইটা বলবো, ওরা যদি জিজ্ঞাসা করে বলবা স্বামী স্ত্রী। পরে ওই মেয়েটার বোনের জামাই বাড়ির থেকে না কোন থেকে আসছে, ওনার মানে সারা শরীরে পশম নিয়ে আইসা শার্ট মাট খুলে একদম খালি গায়ে। পরে ওনার বউরে সেই মারা মারতেছে, আমাদেরকেও কেন ওনাদের রুমে শুইতে দিছে। তখন আজাদ ভাই বলতেছে কি তুমি না বলছো যাদের বুকে পশম আছে তারা মায়া, এই শালারদের সারা শরীরে পশম, তাহলে আর মায়া নাই কি লিগে, এই কি লিগে বউরে মারতেছে। তা আমি বলতেছি ওইটা হেদের ব্যাপার। পরে যাক আমরা আলাদা রুম নিলাম। ওইটা তাদের ব্যাপার ঠিক আছে, কিন্তু আপনি যে কথাটা বলছেন এরকম কথা কিন্তু সমাজে প্রচলিত আছে অনেক, আমি নিজেও শুনেছি। এগুলো আসলেই সত্যি কিনা অনেক কিছু কিন্তু এভাবে জাজ করলে হয় না। পরে আমরা পাশের রুমে আমাদেরকে রুম নিয়ে দিল ওই দিনে। পরে ওই মেয়েটা আমারে আর ওই যে বাসায় রুম নিয়েছি এই বাসায় আন্টি এক বলতেছে সত্যি মা সত্যি কথা কতঙ্গকে বিয়ে হয়েছে। আচ্ছা। পরে আমি বললাম না আন্টি আমাদের তো বিয়ে হয় নাই, আমরা বিয়ে করব। পরে আন্টি ওই দিনের ভিতরেই সব ঠিক করছে, কাজী টাজি সব একদম ম্যানেজ করছে সবকিছু। হ্যাঁ বাজারে যাইলাম, যাই আমার ওই টাকা দিয়ে ল্যাপ তুষক মুসক সব কিনে টিনে মনে করেন রুম টুম সাজাইলাম। সাজার পরে ওই দিনে বিয়ে শাদী হইলো, মানে ওর সাথে আমার বিয়ে হইলো আর কি। হ্যাঁ বিয়ে হইলো, পরে 2 রাকাত নামাজ পড়লাম। আচ্ছা, আপনাকে তো ফলের মধ্যে কি খাওয়াই নিয়ে আসছে, তখন আপনার সেন্স ছিল না, কিন্তু এই যে 2-3 দিন পরে। না 2-3 দিন না, ওই দিনে। তখনও কি আপনি কিছুই টের পাচ্ছেন? 28 তারিখে না, 28 তারিখে গাড়িতে উঠছি, 29 তারিখে আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, তখন আপনি টের পাচ্ছেন না? না না। পরে বিয়ে হয়েছে, নামাজ কালাম পড়লাম। পরে একটু পরে দেখি ওর নাম্বার একটা ফোন আইছে, মা নাম লেখা। পরে ও ফোনটা নিয়ে বাহিরে গেল। পরে কতক্ষণ পরে কথা বলে আসছে। আমি বললাম কার সাথে কথা বলছো, তোমার মা ফোন দিছে? পরে বলে হ। তা যাক ওর মার সাথে কথা বলছে, নামাজ কালাম পড়লাম, আমরা দুজন কাজী মিষ্টি টিষ্টি খাওয়ানো টাওয়ানো হলে যেটা হয় আর স্বাভাবিক মতো। পরে আমরা রাত্রে ঘুমাইলাম, দুজন শুইলাম। পরে ওর ফোনও বন্ধ, আমার ফোনও বন্ধ। পরে ফোনটা ও খুলছে, খোলার পরে সুমা ফোন দিছে। সুমা ফোন দিয়ে তো সেই কান্নাকাটি করতেছে, সুমা তুমি আমার থিয়া কই গেছো? হ্যাঁ ও বইলে আসছে আমি বাড়িতে যাইতেছি। আমি মানে তখন শুনলাম ওর কাছ থেকে। পরে ও বললো সত্যি কথা যে আমি এই জায়গায় আসছি, সুমারে এই জায়গায় আসছি, ই করছি। পরে এগুলা বলার পরে ওগুলো ফোনে বলে দিল? হ্যাঁ ফোনেই বলে দিছে। মানে হাজবেন্ড ও স্বামীও মানে আমার জীবনে সবই ওর ধরতে গেলে তখন। পরে ও মানে আমার একটা টাচ করবে যে স্বামী যে স্ত্রীর প্রতি যে একটা বাসর রাত যেটাকে বলে, ওরকম কিছুই ওর সাথে আমার হয়নি। তোমার ফোন দিয়ে ওর মনটা খারাপ করেছে। ও বলে আজকে এমন একটা রাত আমগো বাসর রাত, আর এর ভিতরে ও ফোন দিয়ে ডিস্টার্ব করে দিল, যে কারণে আপনাদের বাসর রাতটা ভালো হলো না, তাই তো? ভালো কি কিছুই হয়নি আমাদের। আচ্ছা, এখানে মানে আমি ওই ফুলের মতো পবিত্রই আছি। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আপনি অপবিত্র হতেন না, আপনি তো সামাজিক ভাবেই বিয়েটা করলেন, তাই না? আচ্ছা, দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনি বিয়ে করতেই পারেন, কিন্তু একটা কথা, এই যে আপনার বিয়ে হচ্ছে, আপনাকে সবাই জিজ্ঞেস করতেছে তোমাদের বিয়ে হয়েছে কি হয় নাই, সবকিছু আপনি সেন্সে ঠিক মতো বলে দিচ্ছেন, বাট আপনি আপনার বান্ধবীর হাজবেন্ড সে, এই ব্যাপারটা কেন আপনার মাথায় কাজ করতেছে না? হ্যাঁ এটাও আমি বুঝতেছি যে আমার বান্ধবীর হাজবেন্ড, কিন্তু আপনার কোনো ফিলিংস নাই। আমি ওইটা জানি না। আপনি ওইটা জানেন না, সবই জানেন, এটা কিভাবে সম্ভব? মানে আমি যা কিছু করতেছি সব আমার মাথায় ঠিক আছে, কিন্তু ও যেটা বলতেছে আমি ওইটাই করতেছি। ঠিক বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচলে পড়ে গেলাম আমি। প্রিয় শ্রোতা, মানে আমি আপনাদের উপরই ছাড়ছি টোটাল ব্যাপারটা জাজ করার। আপনারা হয়তো আরো গল্প আগাবে পুরোটা সময় শোনার পরে বা আরো কিছু দূর যাওয়ার পরে হয়তো আপনারাই বুঝতে পারবেন যে ও আসলে যেগুলো বলছে সেগুলোর একটা যথোপযুক্ত একটা কারণ হয়তো নিশ্চয়ই খুঁজে পাবেন। কিন্তু এই সময় পর্যন্ত এসে সুমাইয়া সবই বুঝতে পারছে, কিন্তু ওর মানে সবচেয়ে প্রিয় বান্ধবী, যার জন্য সে সবকিছুই করতে পারে, যেরকম ফিলিং সাধারণত একটা বান্ধবীর প্রতি বান্ধবী থাকে না, এটা আমার মাথার ভিতরে আবার অনেক সময় কাজ করে যে হ্যাঁ ও বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে, আমি তো সুমার জন্য এমনিই পাগল, দুজনে একসঙ্গে সংসার করবো, তাতে কি? আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আপনার মাথায় কাজ করতো? হ্যাঁ এই ব্যাপারটাও আছে আমার মাথায়, এই ব্যাপারটা ওর মাথায় কাজ করতো। আচ্ছা ঠিক আছে, তো পরবর্তীতে আগাই। তারপরে সুমা ফোন দিল। পরে ও কইতাছে আমি সকালবেলায় আইতেছি, সুমা তুই কান্নাকাটি করিস না, আমি সকালবেলায় আইতেছি। তো সকালবেলায় আমি ওর টাকা দিলাম, আমিও কইছি ওর কাছে যাইতে, সুমার কাছে যাইতে। তারপরের দিন সকালবেলা আপনি আবার সুমার কাছে যাইতে বলছেন? আচ্ছা হ্যাঁ, তো গেল। তারপরের দিন সকালবেলায় ও যখন যাইতেছে তখন মানে আমি কান্না করতেছি যে কি মানে আমার বিয়ে হইলো, হাজবেন্ড এখন আবার চলে যাইতেছে। তো আমার একটা কথা বলছে যে সুমাইয়া তোরে আমি নিমু অবশ্যই, কারণ এখন হয়তো বা নিতে পারি কি না পারি ওটা আমি জানি, কিন্তু আমি তোরে নিমু, তুই সারা জীবন একা থাকবি, আমি যেদিন তোরে ডাকমু সেদিন তুই আমার কাছে আসবি, আর আমি তোরে ডাকমু সমাজে যেদিন আমি সবার কাছে পরিচয় দিতে পারবো মাথা উঁচু করে যে আমার বউ, তখন তুই আসবি। তো অনিশ্চিত এর কবে হবে কি কবে হবে না সেটা মানে এইভাবে বলছে, আমি এইভাবে মাইনে নিছি। এইভাবে আপনি মাইনে নিছেন? ঠিক আছে, কিন্তু অযৌক্তিক ইমোশনের কাছে মানে নিজেকে আপাতত হার মাইনে অনেক কিছু মেনে নেওয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কি বলতে চাচ্ছি বুঝছেন আপনি?
হ্যাঁ, যে ও কবে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা সিনেমাটিক, আমরা সিনেমায় দেখতাম এগুলো আগে। মানে আমি ওরকম নিজের প্রতি কোনো দেখাইতাম মানে না। ইমব্যালেন্সড আপনার মস্তিষ্ক কাজ করছে না। হ্যাঁ, মানে আমি যে কি করব তখন আমি বললাম না যে আমি নিজে বুঝতে পারি না। আচ্ছা, মানে আমি ও যেভাবে বলতেছে আমি সেভাবেই করতেছি। এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারলাম না যে কি এমন খাওয়ালো আপনাকে ও। ওটা তার ওই যে বললাম না, শুধু আপেল খাওয়ালো, কয় পিস বিস্কিট খাওয়ালো। আপেল এবং বিস্কিট খাওয়ালো, এগুলো হ্যাঁ। খাওয়ালে মানুষ অজ্ঞান হয়ে যায়, তাদের চিন্তাই করে নিয়ে যায়, রাস্তাঘাটে আমরা দেখি। হ্যাঁ। হ্যাঁ, মলম পার্টি না কি বলে তাদের খপ্পরে। তো আপনাকে এমন কি খাওয়ালো যে আপনি হিপনোটাইজড হয়ে গেলেন, একেবারে আমি বসে কিভাবে চলে বলবো? আসলেন আপনি? আমি কিভাবে বলবো? মানে এই ব্যাপারটাও কিন্তু আমার একটা খটকা লাগছে। বাই দ্য ওয়ে, তারপর পরে ঢাকা আসলো সুমার কাছে, আমি তো চিটাগাঙ্গে আছি। পরে আইসে ও আমার সাথে ভালোই কথা বলতেছে, কয়দিন 1 মাস গেল ভালোই কথা বলছে। আমি আবার ওখানে চাকরি নিছি গার্মেন্টসে। আরে আবার আমি খাওয়া দাওয়া করবো কেন, আমার কোথায়? 18,000 টাকা কোথায় শেষ। চাকরি নিছেন? চিটাগাং। চিটাগাংয়ে? আমার ওই 18,000 টাকা শেষ। তখন খাবো কিভাবে? পরে চাকরি নিলাম, 1 মাস পরে উল্টা পাল্টা কে? আজাদ মিয়া আজাদ আমার সাথে কথাই বলে না, ফোন দিলে আমার গালিগালাজ করে, সেই বিশ্রী গালিগালাজ করে আমি ফোন দিলে। হ্যাঁ, তখন আর আমি ফোন দিই না ওর কাছে। ফোন না দিয়ে পরে আমিও ঢাকা চলে আসলাম। আচ্ছা, এক লোক কাজ করতাম, ওরকম একটা মেয়ের বাসায় উঠলাম। পরে সুমারে বলছি যে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ তোমার স্বামী আমার বিয়ে করছে। তখন সুমা আমার প্রতি দেখাইতো যে তাহলে তুমি দূরে দূরে থাকো কেন। আচ্ছা, সুমাকে এর মধ্যে জানতে পারে নাই আপনার সাথে বিয়ে হয়েছে ওর? হ্যাঁ জানছে। তারপর সুমার রিয়াকশন কি ছিল আপনার প্রতি? না, ও কোনো রিয়াকশন ছিল না ওর উপর, নরমাল, একদম নর্মাল। ও আরো আমার দিত যে তাহলে তুমি দূরে আসো কেন, তুমিও গাড়ে আসো। আইসা ওর কলার দূরে কল যে তুই আমার বিয়ে করছিস, আমারে খাওয়াবি না কে? ওরও খাবি আমারও খাবি, দুইজন রে। আচ্ছা, মানে এই স্বার্থ হাসিলের জন্য আপনাকে সাপোর্ট দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও এটাও কিন্তু স্বার্থের জন্যই করতেছে। এই কথাগুলো যে আমার বলতেছে এটাও স্বার্থের জন্য। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে আমার এটা বলতেছে, কিন্তু আমি আজাদের প্রতি কোনো দেখাচ্ছি না। পরে সুমাকে যাচ্ছে তুমি করে তো এমনি রাস্তাঘাটে পোলা পাইন ধইরা হুজুর দিয়া বিয়া করাইছে, তুমি কোনো এমনি কাজের অফিসে বিয়ে হয়েছে? আমি কই হ্যাঁ কাজের অফিসে বিয়ে হয়েছে। কয় দেখি কাবিনের কাগজটা আমার দেখাও তো। আজাদ বলতেছে? না, সুমা বলতেছে আপনাকে? হ্যাঁ, যে কাবিনের কাগজটা আমার দেখাও আবার তো। না আপনাকে বললো যে ওর ঘরে তুমি ওঠো, ওকে ধরো যে তোমাকে খাওয়াচ্ছে না? হ্যাঁ, আবার এই কথা বলতেছে? কিন্তু আমি তো ওগুলা করলাম না ওর প্রতি। যখন না করলাম তখন আবার ও অবিশ্বাস করতেছে যে আমাদের এমনি মানে কাজে দিয়া বিয়ে হয়নি, এমনি রাস্তাঘাটে পোলা পাইন আচ্ছা, ধইরা বিয়ে তখন করেছে। কি আপনি ঢাকায় চলে এসে সুমার সাথে দেখা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজাদ কোথায়? আজাদ এখানে আছে, ওর সাথেও দেখা হইতেছে আচ্ছা। মাঝে মাঝে। তখন সময় এটা বললো, পরে আমি কাবিনের কাগজটা ফটোকপি করে আইন না ওরে দেখাইলাম যে এই দেখো তুমি না মিথ্যা বলছো যে আমাকে হুজুর দিয়ে এমনি বিয়ে হয়েছে, তাহলে কি কাবিনের কাগজ হইতো? হ্যাঁ, পরে ও কাবিনের কাগজটা দেখলো। দেখার পরে ও কয়দিন পরে ডিভোর্স লেটার পাঠাইলো। ডিভোর্স লেটার পাঠাইলো? হ্যাঁ, কে? সুমা। পরে ডিভোর্স লেটার পাঠাইছে, মানে এলাকায় আসার পরে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, নাম হচ্ছে সোহাগ। হ্যাঁ, ওর সাথে প্রেম করি। তা আমার যে ওই বিয়েটা হয়েছে এটা সোহাগ জানতো না। পরে ও আমার ওই কাবিনের কাগজটা এই কাজে লাগাইছে, এই জন্য ওই স্বার্থের পিছে আমার সাথে ওই যে মিষ্টি মিষ্টি কথা বলছিল, কাগজটা আপনার কাছ থেকে হাতায় নেওয়ার জন্য। দিছি আমি ওই কাবিনের কাগজটা এটা নিয়ে যেমনি হোক কাজের অফিসে কেমনে করছে ওই ডিভোর্স লেটার পাঠাইছে। ডিভোর্স লেটার পাঠাইছে তা ওই সোহাগের হাতে দিছে ওই ডিভোর্স লেটারটা। আচ্ছা, সোহাগটাকে যেন? সোহাগটা মানে আমি ঢাকা আসার পরে ছেলেটার সাথে প্রেম করতাম। বিয়ের পরে আপনি আবার প্রেম করতেন? হ্যাঁ, বিয়ের পরে ছেলেটার সাথে প্রেম করতাম, কিন্তু ওই ছেলেটারে বলিনি আমার যে বিয়ে হয়েছে। কেন এই লুকোচুরিটা কেন? আজাদ ভাই পাত্তা দিতেছে না কোনো। যোগাযোগ করার চেষ্টা করলে কি বলে? যোগাযোগ করার তুই আর আমার সাথে কথা কবি না, তুই আমার সাথে কথা বলছিলি, আমি তোর বিয়ে করছি কবে? ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি তোর কবে বিয়ে করছি? এদিকে সুমার সাথেও তার কোনো রিলেশনশিপ? না না না, সুমার সাথে এখন আর ওরকম আমি নেই। মানে আপনিও না, আজাদের সাথে সুমার কোনো সম্পর্ক নাই? হ্যাঁ, আজাদের সাথে সম্পর্ক আছে, মানে সুমারে এমনি আয়সা দেখাশোনা করে, কোনো টাকা পয়সা। সুমা থাকে কোথায়? সুমা থাকে ওর মার বাসায়। মার বাসায়? হ্যাঁ, ওর মা আছে। ওকে, মানে খুব দ্রুত কিছু ব্যাপার ঘটে যাচ্ছে। মানুষের জীবন কিন্তু আসলেই এমন, মানে এত দ্রুত ঘটবে যেটা মানে খুব ইনস্ট্যান্ট বুঝে নেওয়াটা টাফ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা সুমাইয়ের জীবনের গল্পটা যেভাবে শুনে আগাচ্ছি তাতে করে প্রত্যেকটা অংশই আমরা ক্লিয়ারলি টের পাচ্ছি যে ওর জীবনে কি হচ্ছে এবং সামনে কি হবে। এটা হয়তো আজ করতে পারছেন আপনি, কিন্তু দেখা যাবে যে ওটা হচ্ছে না। এরকম একটা জীবনের গল্প আজকে আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে। প্রিয় শ্রোতা, একটা বিরতিতে যাব এই মুহূর্তে। যাবার আগে আপনাদের জন্য একটা সুখবর আমি দিতে চাই। সেটা হচ্ছে যে জীবনের গল্প 4 বইটি বাজারে আসছে। এবার বইমেলা শুরু থেকেই আপনি পাবেন এবং এবারের বইটি অন্যান্য বারের বইয়ের চেয়ে অবশ্যই ভিন্নতর, এই ব্যাপারটা আমি আপনাকে নিশ্চিত করছি। বইটি বর্ণপ্রকাশ থেকে বের হচ্ছে। বইটির নাম হচ্ছে জীবনের গল্প 4। একেবারে বইমেলা শুরু থেকেই আপনি বইটি পাবেন। আর আপনি বাসায় বসেই বইটি পেতে এবং আপনার বইয়ের প্রি অর্ডার করে রাখতে ফোন করতে পারেন এই নম্বরটিতে। মন দিয়ে শুনবেন নম্বরটি 09638771 771।
আবারও বলছি 09638771 এটা ক্লিক অ্যান্ড ডিলের নাম্বার। এদেরকে ফোন করলে আপনি ওদেরকে আপনার রিকোয়ারমেন্ট জানালেই ওরা সেভাবেই ব্যবস্থা নিবে। এবং এই নাম্বারটিতে আপনি যে কোনো সময় ফোন করতে পারবেন, অর্থাৎ দিন রাত যে কোনো সময় 24 ঘন্টায় নাম্বারটা খোলা আছে, যে কোনো সময় আপনি ফোন করতে পারবেন। সো প্লিজ এই নাম্বারটিতে ফোন করুন আর বইটি কালেক্ট করুন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বইটিতে এমন একটি গল্প থাকছে আপনার জন্য যেটি কখনোই রেডিওতে প্রচার করা হয়নি, এবং গল্পটি কখনো প্রচার করব কিনা সে ব্যাপারেও আমরা সন্দিহান। সো প্লিজ বইটি আপনি কিনুন। আর ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। সুমাইয়ার জীবনের গল্প আমরা শুনছি, খুবই অদ্ভুত একটি জীবনের গল্প, কোথাও যাবেন না। বাকি অংশগুলো নিয়ে ফিরে আসছি একটু পরে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। আর অদ্ভুত এক জীবনের গল্প আমরা এখানে শুনছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সবসময় সাপোর্ট দিয়েছেন এবং আজকেও সাথে আছেন। আপনারা ছাড়া আসলে অনুষ্ঠান মূল্যহীন। সুমাইয়া আছে আমাদের অতিথি, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ওর কাছে চলে যাচ্ছি, কারণ এমন একটা টাইমে আমরা ছিলাম যে জায়গাটার সাসপেন্সটা নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আপনাকে ডিভোর্স লেটার পাঠালো কৌশলে, আপনার কাছ থেকে কাবিননামাটা নিয়ে নিল সুমা, আপনার বান্ধবী। ডিভোর্স লেটারটা পাঠালো কে কাকে, ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। মানে আজাদ মিয়া তো আমাকে ডিভোর্স দিছে, তো আজাদ মিয়া দিতে চায়নি, সুমা যেভাবে হোক সিগনেচার করায় ডিভোর্স লেটারটা। ও আচ্ছা, মানে আজাদকে দিয়ে সুমা আপনাকে ডিভোর্স লেটার পাঠালো। ওকে, ওই সোহাগ ভাই দ্বারাই পাঠাইলো। পরে সোহাগ ভাই আমারে বলতেছে, সোহাগ ভাই মানে আপনি আবার এর মধ্যে ঢাকায় এসে আবার প্রেমও করলেন। মানে আপনি তো কোনো আশার আলো পাচ্ছেন না আজাদের কাছ থেকে, তাই না? আবার ছেলেদের প্রতি আপনার কোনো অ্যাট্রাকশনও নাই। আজাদের সাথে কি বৈবাহিক কোনো সম্পর্ক সেগুলো হয়নি? কতদিন ছিলেন আজাদের সাথে? 1-2 দিন? একদিন, একটা রাত। বিয়ে হয়েছে যে রাত, শুধু ওই রাতটাই, তারপর দিন সকাল। এবং সেই রাতে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি। আচ্ছা, তো আপনি সোহাগের সাথে আবার রিলেশনশিপ আছে। আচ্ছা, আপনার ডিভোর্সের ব্যাপারটা যাচ্ছে, কিন্তু এর আগে একটু সোহাগের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। মানে সোহাগের সাথে আমি ঢাকা আসার পরে ওর সাথে আমার একটা সম্পর্ক, মানে প্রেম। ও আমার অফার দিছিল, তো আমি তাতে রাজি হয়েছি, রাজি হয়ে ওর সাথে প্রেম করতেছি। না, আপনার তো কোনো অ্যাট্রাকশন নেই সাধারণত ছেলেদের প্রতি, কিন্তু ওর প্রতি মানে ছেলেদের প্রতি অ্যাট্রাকশন নাই বলতে কি, ওই যে যখন আবার একবার বলছিলাম না যে ছেলেরা অফার দেয়, 2-4 দিন কথা বলি, পরে যখন আমি বলে তোমাদের সাথে আর কথা বলবো না, আর ফোন দিও না, দিস ইজ নট অ্যাট্রাকশন। এরকম ভাবেই এটা মেনে নিলেন, তাই তো? আচ্ছা, আর আপনি আজাদকে বিয়ে করলেন অনলি বিকজ অফ সুমার হাজবেন্ড, ও তাই? সুমাকে আপনি বেসিক্যালি অনেক বেশি পছন্দ করেন, যেটাই হোক, এই কারণে আপনি আজাদকে বিয়ে করলেন। ওকে, আবার ডিভোর্স দিল তারপর থেকে? এরপর ডিভোর্স লেটার দিল, যাক দিছে, আমার আর কোনো প্রতিবাদ নেই, আমি এরকম যাক দিছে, ওর মন চাইছে ও করছে, ওর ভালো লাগছে না, আবার ওর ডিভোর্স লেটার দিয়ে দিছে। কিন্তু আমি তো জানতাম আজাদ নিয়ে এই ডিভোর্স লেটার দিছে, কিন্তু এটা কিন্তু সুমা চালাকি কইরা আজাদ বাইরে দিয়া সিগনেচার করার পরে পাঠাইছে। আচ্ছা, তো আমার বোন বিয়ে হয়েছে বরিশাল কুয়াকাটা, তো কুয়াকাটা গেছি বেড়াইতে, কদিন পরে গেছি, পরে ওখান থেকে মানে আসবো, এখন লঞ্চে আসা লাগবে, তো আসবো। তো একটা ছেলে, একে অফিসে চাকরি করতাম, তো ছেলে বলতেছে কি, সুমাইয়া তোমরা তো বরিশাল গেছো, তো যদি আসো তাহলে আমতলের লঞ্চে আইসো, তো একসাথে যাবো, আমগুলো সিট উঠাইও, তোমরা তো একবারে ঘাটের থেকে উঠবা আর আমরা মাঝখান থেকে উঠবো। তো আমি বললাম যে আচ্ছা, তো আমরা আমতলের লঞ্চে যাবো। তো গেছি, আরে ভাই কি জ্যাম লঞ্চে, ঈদের সময় তো সেই জ্যাম। তো যাওয়ার সময় একটা আন্টি কইতাছে কি, আমার আপার মেয়ে ছিল, ছেলে ছিল গুড়াগাড়া, পরে কইতাছে এই গুড়াগাড়া লইয়া এই লঞ্চে তোমরা উঠতে পারবা, আজকে যাইও না কালকে যাইও। পরে আমার আফা হাসা কইতাছে কি, জামুনাতে থাকমু কই, আপনাকে বাড়ি থাকতে দিবেন? পরে কয় হ লাগলে দিম। পরে তারপরও আমরা যাওয়া ধরছি, যাওয়াইতে হইবে, চাকরি করি, অফিসে যাওয়া লাগবে। পরে গাড়ি গেছি, যে বেটা টিকিট কাটে হে বেটাও এই এক কথাই কইতাছে যে গুড়াগাড়া লইয়া যাইতার বা না, আজকে যাইও না। তো যাক না যায়া ওনে খারা রয়েছি, পরে দেখি ওই মহিলা গোসল করে আইছে, আয়া পরে কইতাছে কি যাও নাই, আও আমগো বাড়ি আও। তো গেছি আমরা সবাই হ্যাগো বাড়ি। এটা কি বরিশাল থেকে ফেরার সময়? হয়, গেছি হ্যাগো বাড়ি, এখনো ফিরি নেই, ওই বরিশালে আছি, লঞ্চে তো উঠিয়ে নেই, মানে ভালোই অবস্থাশালী। এরপরে গেছি 2 বোন 2 দুলাভাই, তারপরে আমি গেছি। যাওয়ার পর ওই মহিলাগো বাসায় ভাত টাত খাইলাম। হ্যাঁ জামাই আসছে, গাড়ে লঞ্চ গেছে, তারপরে হ্যাঁ জামাই আসছে, আয়া কয় কি এই গুড়াগাড়া তো কইছিলাম যে যাইতে পারবি না লঞ্চে, মুগো বাড়ি থাক। এরাই আইসে আমগো বাড়ি, পরে কয় হয়। পরে হেই করছে কি মুরগি নিয়ে আইছে, পরে আমার আফা আর ওই মহিলা মুরগি বাঁচতেছে। আচ্ছা, পরে এর ভিতরে গল্প করতেছে 2জন মিল্লা যে কয় ছেলে মেয়ে। পরে ওই আন্টি কইতাছে আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা বিয়ে হয়েছে ঢাকা স্থানীয় পোলার কাছে।
আর একটা ছেলে আছে। পরে কয় বিয়ে শাদী করার নাই, কয় গেদু ওরকম ভালো লোক পাই না, মাইয়া পাই না ভালো বিয়ে শাদী যে করাম। পরে কয় দেখেন, পরে কয় এগা তোমার কি লাগে, কয় বোন, কয় এরকম ছোট ছোট মাইয়া পাইলে তোমার পোলার লেগে রাখতাম। এমনি কথাবার্তা উঠতে উঠতে আমার আফাও রাজি, হ্যাঁ রাজি। মানে আপনার সাথে বিয়ের ব্যাপারে? হ্যাঁ আমার সাথে বিয়ে। ওনার ছেলে? হ্যাঁ আচ্ছা। ওই আন্টির ছেলে। পরে আমার বোন কথা বলতেছে, তেমনি এমনি কথা কথা উঠে গেছে, হ্যাঁ বিয়ে হইবে। আচ্ছা, তখন আপনার ফ্যামিলি তো জানে না আজাদের সাথে এত কিছু? হ্যাঁ জানে, আমার মা জানে, আর কেউ জানে না, আমার মা জানে। এগুলোকে আপনি জানাইছেন না? হ্যাঁ আমি আমার মারে আমি নিজেই জানাইছি। আর বাট আমার মারে মানে আমি খুবই ভালোবাসি, বুঝছেন? সবাই ছোটবেলা থেকে কামাই করে খাওয়াইতেছি ছেলেদের মতো, ছেলেরাও এরকম কামাই করে কোনো মারে খাওয়ায় না। আমি ছোটবেলা থেকে যেভাবে কামাই করে মা বাপরে খাওয়াইছি, তো যাক হয়েছে। এখন বিয়ে শাদী ঠিক, এখন বিয়ে হইবে না, কলমা পরে রাখবে। হ্যাঁ জামাই ঢাকা স্থানীয়, ওইখানে সাথে সাথে আলোচনায় বিয়ে ঠিক, সাথে সাথে বিয়ে। হ্যাঁ পরে 2 দিন ছিলাম, 3 দিনের দিন বিয়ে, মানে কলমা পরে রাখছে, বিয়ে হইবে পরে, সামনে কুরবানি। তো কুরবানির সময় হ্যাঁ জামাই আছে এই জায়গায় ঢাকা, এই জামাই আয়া পরে বিয়ে শাদী হইবে, তো কলমা পরে রাখছে, তো গায়ে হলুদ মলুদ দিছে। আমার আফা বলছে যে কোনো কথা বলবি না, আমরা যেটা বলি ওইটাতেই কবি যে আমার গার্জিয়ান যা বলে তাই। পরে আমি বললাম পপুলারে দেখা টাকা, কয় তুই কি দেখবি, তুই আমাকে আগাইছিস না আমরা তোরা আগাইছি। এই ব্যাপারগুলো এখনো প্রচলন আছে না? হ্যাঁ। আপনি কত সালে দ্বিতীয় বিয়েটা হচ্ছে? দ্বিতীয় বিয়েটা 2013 সালে। 13 সালে, এই মাত্র কয়েক বছর আগে। আচ্ছা, এগুলোর ব্যাপার তো অনেক আগে ছিল, যে মেয়ের জন্য একটা ছেলে ঠিক করলো, একেবারে বিয়ের আসর ছাড়া দেখা যাবে না। না মানে দেখছে, ওনারা দেখছে। যাই হোক, ওনারা দেখছে, আপনি তো দেখেন। আমার দেখা, আপনার দেখাটা তো ইম্পর্টেন্ট। যাই হোক, মানে এই সুযোগে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই কোন ফ্যামিলি যদি এই কাজগুলো করে থাকেন, আপনার ফ্যামিলি অন্য মেম্বারদের উপরে বিয়ে ঠিক করলেন, আপনারা ভালো মনে করেই ঠিক করলেন, আপনি দেখলেন হয়তো তার ফাইন্যান্সিয়াল অবস্থা, তার সামাজিক স্ট্যাটাস, কিন্তু এটাই কিন্তু সব নয়। যার সাথে যার সংসার করতে হবে সারা জীবন, ওদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানসিক বোঝাপড়া না হলে যতই অর্থশালী হোক আর সামাজিক স্ট্যাটাস আলা হোক না কেন, এটা কখনোই একটা সুন্দর একটা আনন্দের সংসার হয় না। অনেক ক্ষেত্রে হয়েছে, সবসময় হয়তো হয় না, ম্যাক্সিমাম টাইমে এই ব্যাপারটা একটু ভেবেচিন্তে করা উচিত। যাদের বিয়ে হবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, দেখা সাক্ষাৎ এগুলো ইম্পর্টেন্ট। তো আপনার কি হলো, 2 দিন থাকলেন, 3 দিনের দিন বিয়ে হলো। তো বিয়ে হয়ে গায়ে হলুদ টলুদ দিল, মানে কলমা পরে রাখছে, বিয়ে হয়নি। আচ্ছা। হ্যাঁ, তো গায়ে হলুদ টলুদ দিল, ইটি হইলো। পরে ছেলেরে আমি দেখছি ঘরে আসছে। ছেলে কি মানে কোথায় থাকতো? ওখানেই থাকতো। ও আচ্ছা। ওদের বাড়িতে কোনো কাজকর্ম করতো না। ছেলে হচ্ছে পাগল। পাগল? হ্যাঁ। মানে সিরিয়াসলি সে ম্যাড? হ্যাঁ, মানে একবারে না, কিন্তু মানে একবার পাগলে ধরতে হয়। এটা কি আপনি জানতেন? না না, আমি কিভাবে জানতাম? ও আচ্ছা, এগুলো কিছুই আপনারা কেউই জানতেন না? না না, আমার বোনও জানতো না, কেউই জানতো না। তারপর পরে মানে আমার দুলাভাই তাই আমার দেখাইলো এই যে ছেলে, তা দেখি হাঁটতেছে কেমন যেন, মানে একটা ছেলে, একটা হ্যান্ডসাম ছেলে হাঁটবে সেভাবে। তো যাক, যেমনি হোক বিয়ে শাদী হয়েছে। বিয়ে শাদী হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। এই যে বেকায় সেকায় হাঁটতেছে, এটা দেখার পরেও আপনাদের টনক নড়ে নাই? না, আমার বোন জামাই এই কথা একটাই, যে বেশি বুঝিস না, আম করছেও বেশি বুঝোস, আমরা জেনে দেবো হে নেই। আচ্ছা, ওনারা এভাবে ফোর্সলি জোরপূর্বক বিয়ে দিচ্ছে কেন আপনাকে? বিয়ে দিচ্ছে যে আগে একবার হয়েছে, নিজে একা ভাবে করছে, ওখানে সংসার করতে পারিনি। এখন যে করে হোক আপনাকে দ্বিতীয় বিয়ে দিয়ে বিদায় দিতে হবে? হ্যাঁ, বিদায় দিতে হবে। আবার আমার বোন জামাইয়ের এখানে একটু কারণ ছিল, আমার বোন জামাইয়ের মানে ভাই আছে, তো ওর ভাই আমার বিয়ে করতে চাইছিল, মানে কোনো প্রেম টেম কিছু না, বিয়ে করতে চাইছিল। মানে আপনার বোনের স্বামীর ভাই? হ্যাঁ, মানে অথবা আমার বিয়াই। আমার বোন জামাই তো আমাকে নেবে না, কারণ এক সংসারে 2 বোন নেবে না কখনো। ও, এটা একটা কারণ। হ্যাঁ, আবার আরেকটা কারণ হচ্ছে আমার আগে বিয়ে হয়েছে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তো যাক, এভাবে যাক ওখানে বিয়ে হইলো, পরে আমরা ঢাকা চলে আসলাম। পরে কুরবানির 5 দিন আগে তুলে নিতে আসবে আমারে। ছেলের সাথে ফোনে কথা বলি, কেমন যেন কান্না করে, কয় আমার বউ আহে না কে, বলে কান্দি, স্কুলের মাঠে বসে কান্দে, মানুষ ফোন করে বলে আমারে। তখন আমি যাইতে চাই না, যে আফা না, এই জায়গায় হইবে না। তখনও আমার বোন আমারে খুবই করে, মানে বুঝায়, এই করে যে দেখ ওখানে কোনো ভেজাল নাই সংসারে, একটা পোলা একটা মাইয়াই, মাইয়া তাও ঢাকা, স্থানীয় পোলার কাছে বিয়ে হয়েছে, ওখানে যা আছে জায়গা সম্পত্তি সব তো তোর। আচ্ছা, এইগুলোই দেখলো না? হ্যাঁ, এই যে একটু আগে আমি বললাম না যে অর্থ সম্পদ আছে কিনা, সামাজিক স্ট্যাটাস আছে কিনা, এগুলো দেখে বিয়ে দেয়। ছেলেটাকে তারাও দেখে নাই, জাজও করে নাই একবারও, আপনাকেও দেখতে দেয়? দেখছে, কিন্তু তারা জাজ করে নাই। জাজ করে নাই। আচ্ছা, তার ফলশ্রুতিতে কি হলো দেখি বলেন। পরে যে নিল উঠায়া নেওয়ার পর দেখি ভাইয়া কেমন যেন, মানে স্বামী স্ত্রীর যেরকম যে একটা বাসর রাতে আমার সাথে কথাই বলেনি। আচ্ছা, মানে মানুষ যাই হোক কিছু না হইলে একটা কথা বলে তো বোর সাথে, ওরকম কোনো কথা ও জানেই না, বলবে কি, ও কথা বলে কেমন তুতলায় পরে যাকে 3 দিন পরে আমাদের একটা শারীরিক সম্পর্ক হয়েছে। 3 দিন পরে
বিয়ের 3 দিন পরে। সেটা ইন্সপায়ার্ড কে করছে? ও তো পাগল, ও তো কিছু বুঝে না। ওর বোন জামাই কিভাবে কিভাবে কি শিখায়া দিছে যে যায় বোর সাথে এরকম, মানে ওরকম কোনো থাকা না যে যেরকম একটা স্বামী স্ত্রীর রিলেশন, ওরকম না। তখন মানে এমনি আমার সাথে কথা বললো, তখন তো কাজ কাম করে না। আমি ওরে বলি তুমি কোনো কাজ কাম করবা না, সারা জীবন আমরা চলবো কিভাবে? কয় আমার আব্বা আছে না। আমি কই তোমার আব্বা মরে গেলে, তখন কয় মরবে না জীবনেও। এটা কি ভালো মানুষের কথা যে মরবে না জীবনেও? তো যাকে এভাবে কথা বলে, ওর মাও ওরে পাগলে বলে। তারপর ওর মা মানে ওদের দিক দিয়ে আমারে রাখতে চাইছিল যে আমার ছেলে না থাক, আমরা তোরে সুখে রাখবো। স্বামী যদি যেখানে সুখে না রাখতে পারে, ওখানে শ্বশুর শাশুড়ি কি করবে? একটা মেয়ে বিয়ে বসে স্বামীরে দেখাই, পরে ওই চাচি শাশুড়ি আছে ওই বাসায়। তো চাচি শাশুড়ি আমার সাথে খুব মিল, আরে আমি আম্মু ডাকি। তো হে কোথাছে, মা তুই তো আমার আম্মু ডাকস, আমি চাই না ইচ্ছা করে আমার মেয়ের জীবনটা এই জায়গায় নষ্ট হোক। আমি এই জায়গায় জৈলাপুরা মরতাছি এই 11 বছর ধরে, আমি চাই না তুই ওই জায়গায় জৈলাপুরা মর। পাঁচ তো নামাজ পড়ে তখন আল্লাহর কাছে কইতাম, আল্লাহ যদি আমার এখানে সুখ হয়, তুমি যেভাবে হোক যত কষ্ট হোক আমার এখানে রাখবা। আর যদি আল্লাহ আমার এখানে সুখ না হয়, তুমি যে কারো উসিল্লায় আমার এখান থেকে বের করে নিয়ে যাবে। পরে ওই চাচি শাশুড়ি একদিন কয় কি, তখন বাচ্চা হয়েছে, মেয়েটা সিজারে হয়েছে, হওয়ার পরে কয় তুইও যাবি গা আমিও যাবো। চাচি শাশুড়ির সমস্যা কি ছিল? চাচি শাশুড়ির সমস্যা কি ছিল তা আমি জানি না। ওনার হাজবেন্ড খুবই বয়স্ক, বলতে মানে ওনার চেয়ে মনে করেন 30 বছরের বয়স। 30 বছরের পার্থক্য? হ্যাঁ। উনি 10 বছর সংসার করছে, তখন ওনার মেয়ে 2টা। একটা মেয়ের বয়স হয়েছে 8 বছর, একটা মেয়ে মাত্র হইল। তো বাবা উনি কোথাছে আমিও চলে যাবো। তখন আমার বাবু পেট বোন জামাই শিখায়া দেয়, 10-12 দিন পরে এসে একদিন কিভাবে যেভাবে হোক প্রেগনেন্ট হয়েছি 1 মাস। তখন চেক আপ করাইলাম, হ্যাঁ ইএসআর। তো আসার পরে চাচি শাশুড়ি আমারে মায়াবড়ি যেটাকে বলে, ওইটা আমারে লাল ট্যাবলেট গুলা 4টা খাওয়াইছে গরম পানি দিয়া, বাচ্চা নষ্ট করার জন্য। তোরে এই জায়গায় রাখবো না, তাহলে বাচ্চা রাখবো কিসের জন্য? কে এটা? চাচি শাশুড়ি? চাচি শাশুড়ি। আচ্ছা, উনি চাচ্ছেন আপনাকে এখানে রাখতে, তাই আপনাকে 4টা খাওয়াই দিলে যাতে বাচ্চাটা নষ্ট হয়। বাচ্চাটা নষ্ট হয়ে যায়। উনি কোথাছে পরে আমার হয় না, নষ্ট হয় না। আচ্ছা, বাচ্চা ঠিক আছে। পরে আপনি আবার কি চাচ্ছিলেন? আপনি কি চাচ্ছিলেন বাচ্চাটা নষ্ট হোক? আমিও চাইতেছিলাম যে বাচ্চা নষ্ট হোক আর আমিও এখান থেকে না থাকি, চলে যাই। কারণ আমার ব্যবহার আচরণ ভালো লাগতেছে না। কেমন যেন মানে স্বামী কেমন যেন হাত ঘুরে টুরে কেমন পাগলের মতো কথা বলে। কিন্তু কথা হচ্ছে যে সন্তানটা তো আপনার, যাই হোক সন্তানটা কেন নষ্ট করতে চাইলেন আপনি? এটা মার তো অবৈধ না হলে সে সন্তানটা এখানে থাকবোই না, করবে না, এখানে থাকবোই না। সন্তানটা নিয়ে চলে যেতেন, বা আরেক জায়গায় কি অবিবাহিত বলে আবার বিয়ে করার ইচ্ছা ছিল আপনার? না না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কোনো ইচ্ছা ছিল না? আচ্ছা ঠিক আছে, ঘটনা কি হবে, কোন দিকে যাবে একটু পরে ফিরে এসে আমরা জানতে পারবো। কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি সুমাইয়ার কাছে। আপনি চাচি শাশুড়ি আপনার বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করলো, হলো না তাই না? এবং আপনিও তাদের সম্মতি দিলেন। আচ্ছা, এবং তারপরে দুজন একসাথে কি করলেন? পালামু, মানে রাত্রে পালামু। পালার পরে আমার চাচি শাশুড়ি করলো কি, পাশের বাসায় গেল, হয়তো এই ট্রেনে থাক, আমি পাশের বাসার থেকে আসি। তা আমি কইলাম আচ্ছা। পাশের বাসায় আর মেয়েরে আনতে গেছে। পরে আইসা হ্যাঁ করছে কি, ওই জায়গায় একটা মহিলারা যায় কইছে কি ওর শাশুড়িরে যায় খবর দাও যে বউ পলাইতাছে। আপনার চাচি শাশুড়ি এটা করছে? হ্যাঁ, উনি এটা করছে। উনি তো আপনাকে পালাতে হেল্প করতেছে? হ্যাঁ, এরপরে আবার উনি এটা করছে। আচ্ছা, উনি আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করতেছে, মা তুই যা, মা আমার তো অর্ধেক বয়স শেষ বিয়ার, আমার 10 বছর হয়ে গেছে গা বিয়ার বয়স, তুই তোর জীবনটা নষ্ট করিস না, তুই যা। টাকা পয়সা দিল আমারে চাচি শাশুড়ি। হ্যাঁ, দিয়া হ্যাঁ বাইয়া গেল। আর আমার শাশুড়ি আইল। তো উনি এগুলো করলো কেন? আপনাকে নিয়ে বের হলো আবার? এটা উনারও স্বার্থ ছিল, কিছু জায়গা জমি আছে তো ওই জায়গায় আপনাকে বাড়ি থেকে বের করা। মানে আমি খুব একটু চালু, ঠিক আছে। আচ্ছা, আমার শাশুড়ি এসে আমার হাতে নাতে ধরে ফেলাইছে, বউ তো পালাইতে ধরছে। এখানেও এই যে একটা সংসার ভেঙে ফেলা, সেটার পিছনে কিন্তু সম্পত্তি কাজ করছে। সম্পত্তি আছে, মানে এই সম্পত্তিটা খুবই দাম একবারে শহরে। যতটুকুই থাকুক না কেন, আমাদের সমাজে কিন্তু এটা দেখি যে সম্পত্তির কারণে। আমি ইসলাম বড় বউ, ওদের পুরো ফ্যামিলির ভিতরে আমি বড় বউ। আচ্ছা, যে কারণে আপনার বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা হলো এবং আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, এই সম্পত্তি কিন্তু একটা ফ্যামিলি ধ্বংস করে, ভাই ভাইকে খুনও করে ফেলে, ইভেন ফ্যামিলির মধ্যে খুনাখুনি হয় সম্পত্তির কারণে। কিন্তু একটু ভেবে দেখবেন প্রিয় শ্রোতা, সম্পত্তি কি কোন সম্পর্কের চেয়ে বেশি কি না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে অ্যান্সার পাবেন। যাই হোক, তারপরে কি হলো? এরপরে যাক আমার শাশুড়ি ধরে ফেলাইলো। পরের দিন বিচার টিচার হইলো যে তুই আবার, আমার লাখিসের ভিতরে হেয়ার কাপড় চোপড় ছিল। আচ্ছা, পরে কয় তুই হেয়ার কাপড় চোপড় চুরি করে লইছিস কি? আমার শাশুড়ি কইতাছে হ্যাঁ, আবার হের মেয়ের স্কুল ড্রেস ছিল, কয় ডাকা নিয়ে বাগনি করে পড়াবি, এর লেগে স্কুল ড্রেস চুরি করে লইছিস। তা আমি এত অপবাদ সহ্য করতে পারতেছি না। আমি নামাজ পড়তেছি দোতলার উপরে, আর হ্যাঁ নিচে দাঁড়ায় দাঁড়ায় এগুলা বলতেছে। আচ্ছা, তারপর আপনি কি বলে দিলেন না আপনার সাথে? হ্যাঁ বলে দিছি। তারপর পরে আমি বলে দিছি, উনিও তো আমার সাথে যেতে চাইছিল। পরে উনি তো অস্বীকার, ওই জায়গায় উনি আমার একটা থাপ্পড় মারছে। তো অস্বীকার যাক এভাবে গেছে। 10 দিন পরে আমার শ্বশুরের শাশুড়ি সবাই দোকানে গেছে, আমার বাসায় একা রাখতে চায় না। আমার শ্বশুরে যখন দোকানে যায় আমার নিয়ে যায় সাথে করে, পাশের রুম আছে দোকানের লগে, ওই জায়গায় বসে আর আমার শ্বশুর অনেক ভালোবাসতো আমার, অনেক। যখন শুনছে আমার বাবু পেটে, মানে আমার অনেক কিছু না খাওয়াইতো।
হ্যাঁ, কিন্তু স্বামীর পাই না, শ্বশুর দিয়ে কি করবো। ওকে। পরে আমি ওখান থেকে ওই দিন আমার শ্বশুরে আমার একা রেখে গেছে, রাখতে চায় না। আমি বই পড়তাছি, নিয়ে একটা বই পড়তাছি, একটা নামাজ শিকার বই, একটা গল্পের বই, দুইটা নিয়ে আমি বই পড়ি, একা একা থাকতে পারবো আপনি যান দোকানে। আমার শ্বশুর দোকানে গেল, আমি এদিক দিয়ে লাকিস নিয়ে বের হয়ে গেল। হয় 300 টাকা ছিল আমার শ্বশুরের বিছনার নিচে, আর আমার কাছে ছিল ওই যে চাষি শাশুড়ি দিছে 500 টাকা তখন ছিল, এই 800 টাকা নিয়ে আমি ভেঙে গেলাম। পরে ঢাকা আসলাম, আইসা আমার বোনজামাইয়ের কাছে আসলাম। পরে বোনজামাই কইলো কি লেগে আইলি? পরে কইলাম এই কথা, যে বোনজামাই বিয়ে দিছে হ্যাঁ রে দইরা সেই মার, এই পাগলের কাছে তুই বিয়ে দিছিস কেন, আর আমগরে না জানায় বিয়ে দিছিস কেন তুই? আমার বিয়েতে কিন্তু সেই ধুমধার একটা অনুষ্ঠান হয়েছিল, খুবই গরিব আমরা, তারপরও আমার খুব ইচ্ছা ছিল যে স্টিচ মিষ্টি সাজায় সুন্দর করে বিয়ে দিবে। ওভাবে হয়েছিল। তারপরে মারার পরে তখন আমি আব্বার কবর দেখতে বাড়িতে গেছি, যাওয়ার পরে যাইয়া 2-3 দিন থাইকা বাড়িতে আব্বার কবর টবর জিয়ারত করে আসলাম ঢাকা। আইসা আবার এই আশুলিয়া চাকরি নিলাম। প্রথম দিন গেছি, একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটার নাম হচ্ছে শারমিন। তো আমি ওখানে ভাত নিয়ে যাইতাম, ওখানে লাঞ্চ কইরা ঘুমায় থাকতাম। পরে মেয়েটা 2-3 দিন আগে আসে, আইসা আমি খুব ঘামায়া যাইতাম, ওই মেয়েটা ওর উন্না দিয়া ঘাম মুছা দিয়ে আমার গালে চুমা দিত। এ তো সেই আবাসী সময়ের মতো একটা ঘটনা। ওই মেয়েটা তো দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন তো মেয়েটার সাথে বান্ধবী হয়। পরে ওই মেয়েটা এরকম করলো, পরে মেয়েটার সাথে বান্ধবী বেশ ভালো। একদিন দেখি মেয়েটার নাম্বারে 2টা মেসেজ, 2 নাম্বারে 2টা মেসেজ। পরে আমি বললাম, শারমিন তোমার এত মেসেজ কে পাঠায়? পরে বলতেছে শরীফা নামে একটা মেয়ে আছে, ওইটার আমি মা বানাইছি, ওই মা পাঠায় এই মেসেজ। আমি বলি মা কি এসব ধরনের মেসেজ পাঠায় নাকি, তুমি কি বুঝাই? মানে যেমনি প্রেম প্রীতির কথা, আম খাও জাম খাও, এ কত কি যেমন আজে বাজে লেখা। আরেকটা মেয়ে পাঠাচ্ছে এসএমএস। হ্যাঁ, পরে ওই 2টা নাম্বার আমি নিলাম, নেওয়ার পরে একটা নাম্বারে ফোন দিছি। দেওয়ার পরে বলি এটা কি শরীফার নাম্বার? পরে ওই শারমিনের ভাবির নাম আবার শরীফা, আবার ও যারে মা বানাইছে তার নামও শরীফা। পরে বলে কি শরীফা কি এখানে থাকার কথা নাকি আশুলিয়া কুমকুমারি থাকার কথা? ও মনে করছে আমি শারমিনের ভাবি শরীফারে খুঁজতেছি। তো যাক, তখন আমার আম্মার ক্যান্সার, মানে আমি ডাক্তার কাছে নিছি, নেওয়ার পরে অনেক চিকিৎসা করার পরে ধরা পড়ছে ক্যান্সার। কেমোথেরাপি দেওয়া লাগবে, কেমোথেরাপি দিতে 3 সপ্তাহ পর পর 21,000 টাকা করে লাগবে কেমোথেরাপি দিতে। তো যাক, তখন আমি তো হাজবেন্ডের কাছ থেকে চলে আইছি ওখান থেকে, তাই আমি চাকরি করতেছি, টাকা জমায়া একবার আমার আম্মারে কেমোথেরাপি দিছি। দেওয়ার পরে আমার আম্মা মোটামুটি সুস্থ হয়েছে। আমার আম্মা অসুস্থ তো, সেই জন্য একদিন সকালবেলায় ফজরের সময় ওইটা নামাজ পড়া একটা মেসেজ লিখছি। আমার আম্মা অসুস্থ দেখা যে বান্ধবীরা আছে কিংবা ফ্রেন্ড যারাই আছে অনেকের কাছে মেসেজটা পাঠিয়েছি, আমার আম্মার জন্য দোয়া চাইছি। পরে যাক একটা ছেলে, ওই ছেলেটা যে ছেলেটা শারমিনের মোবাইল থেকে নাম্বার নিয়ে ফোন দিছি, ওই ছেলেটা ফোন দিছে, একটা মেয়ের দিয়া ফোন দেওয়া হয়েছে, ঈদের দিন ফোন দেওয়া হয়েছে। আমি তখন গোসল করতে গেছি, ফোনটা আমার আম্মা রিসিভ করছে। আমার আম্মা মনে করছে ডাক্তার মহিলা ফোন দিছে, কয় মা 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 ডাক্তার মহিলা ফোন দিছে, আমার কইতাছে মামা। পরে নাম্বারটা দেখে দেখি ওই নাম্বার। পরে আমি বলে গোসল করতেছি, বিজি আছি। পরে উনি ফোনটা রাখা দিল। পরে ঈদের পরে আমার আম্মারে আবার কেমোথেরাপি দিলাম। পরে ওই ছেলেটার সাথে আরেকদিন ফোন দিছে, ফোন দিয়ে উনি আমার অ্যাড্রেস জানতে চায়। পরে আমি বললাম যে আমার নাম সুমাইয়া, দেশের বাড়ি ভোলা, এর বেশি কিছু আর জানতে চাই না। গেল। পরে একদিন ফজরের সময় নামাজ পড়তে উঠছি, নামাজ পড়তে উঠা একটা লিখছি, ওঠো 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 মুমিন, পড়ো নামাজ, সময় যাবে চইলা, রোজ হাসরে কি জব দিবা নামাজের লাগিয়া। এই মেসেজটা পাঠায় ওই ছেলেরে আরো 2-3টা মেয়েরে পাঠানোর পর ছেলেটা আবার ওই দিন ফোন দিছে। এভাবে করতে করতে ছেলেটার সাথে একটা রিলেশন হয় আমার। ছেলেটা আমার সাথে খুবই একটা মানে এত চাপা মারে যা বলার বাহির। কিরকম? ও দেখতে খুবই হ্যান্ডসাম। আচ্ছা। জীবনে কখনো কষ্ট কারে কয় চোখে দেখে নাই, নিজেই বলতেছে এগুলা। ও নিজে বলতেছে। তা আমি বলছি ভাই আমি দেখতে হ্যান্ডসাম না, আমার আগে একটা বিয়ে হয়েছে, আমার বাচ্চাও নষ্ট করছি আমি। আচ্ছা, বাচ্চাটা কি ফাইনালি নষ্ট করে ফেললেন পরে? হ্যাঁ, মানে ঢাকা আসার পরে একটু পিছনে যাই, আমার আম্মা নষ্ট করতে বলছে, আমি নষ্ট করতে চাই না। মানে এমআর করানো হয়েছে, আমার মানে খুবই লাগছে, আমি নষ্ট করতে চাই না। আমার মা বলতেছে আমার বোনজামেরা আছে, বোনজামেরা হেরে অনেক খারাপ কইবে যে আপনার মা ইয়া বাচ্চা পেড়ে নিয়ে আয়া পড়ছে জামের ঘর থেকে, এর লিগে আমার মা কইছে ফালাইয়া দিছে। পরে ফালাইয়া দেওয়ার পরে এই ছেলের সাথে যখন হইলো তখন ও মানে এত চাপা মারতেছে। আবার আমি বলতেছি ভাই আমার একটা চোখের সমস্যা, আমার একটা হাত ভাঙ্গা। হ্যাঁ, মানে আমার একটা বিয়ে হয়েছে, বাচ্চাও নষ্ট করছে, আমি মানে অগ্রিম বানায়া বললাম। ছেলে বলে তোমার যদি 10টাও বিয়ে হয় আমি তোমার বিয়ে করবো। দেখা সাক্ষাৎ হয় নাই? ও দেখছে আগে আমারই এই অফিসেই দেখছে, কিন্তু আমি দেখি নাই জীবনেও। ওরে এটা বলছে, ও আমার মার সাথে কথা বলছে, আমি ওর মার সাথে কথা বলছি, ওর মাও রাজি আমার মাও রাজি। তাই এখন আমি আমার ওই বোনের বাসায় গেছি আবার কুয়াকাটা। যাওয়ার পরে ওই যে যেখানে বিয়ে হয়েছে আমার বরিশাল, ওই স্বামীর নাম হচ্ছে হিরণ। আচ্ছা। ওর বাবা মা গার্জিয়ান সবাই গেছে, ওরা শুই না যায়, সবাই অনেকেই করতেছে যে মাল বাড়ি চললো। পরে কয় তাহলে এই জায়গায় একটা ডিসিশন করে থুয়ে যাবি, হয় বাড়ি যাবি নাহলে এই জায়গায় ডিভোর্স দিয়া থুয়ে যাবি ওরে। তা আমি কই আচ্ছা দিমু।
পরে আমি এই ছেলেটার কাছে ফোন দিছি, এই ছেলে আমার বিয়ে করবে, চলে আসবে আর 2 দিন পরে, যে এখানে ওরা আসছে ডিপোজিট দিতে, ওই ছেলেটা তো আমি ডিপোজিট দেই নাই, এখন ওরা আসছে ডিপোজিট দেবো। ও বলে হ্যাঁ ডিপোজিট দাও, আমি তোমার বিয়ে করবো, আমি ঢাকা আসবোই। তো যাক ডিপোজিট দিলাম, দিয়া ঈদের পরের দিন গাড়িতে উঠলাম। ও গাড়িতে উঠছে ওর বাড়ির থেকে, আমি উঠছি আমার বোনের বাড়ির থেকে গাড়িতে। ওইটা ঢাকা আসা 2 জন নামলাম নবীনগর। ভাই কি বলবো, ছেলেটা দেখে আমার এত বিশ্রী লাগছে যা বলার বাহিরে। আচ্ছা, খুবই একদম নিম্ন পরিবারের মনে হয় সন্তান, খুবই কালো দেখতে, খুবই খাটো, একদম শরীরে হাড্ডি শুধু। আর আমি তখন দেখতে আরো অনেক সুন্দর ছিলাম। আচ্ছা, পরে দেখা আমি ওর দেখা জিদ্দে রাস্তার এই পার থেকে ওই পারে গেছি। তারপরে ছেলেটা আসছে এই পারে, ও বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসছিল আমার জন্য, কলা বাদাম টাদাম, ওর মা অনেক কিছু দিয়ে দিছিল। কি বলবো, আমার মারে ফোন দিছি যে মা এই ছেলেটা তো আমার পছন্দ হয় না। পরে আমার মা কাছে পছন্দ হয় কি না হয় বাসায় নিয়ে আয় আগে। পরে মার বাসায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মারে দেখাইছি, মা এই ছেলে আমার পছন্দ হয় না। পরে আমার মা আমার সান্ত্বনা দিল কি যে মা কালা পোলারা বউরে অনেক ভালোবাসে, আর যে পোলারা বেডক বউ সুন্দর থাকে সেই পোলারা বউরে ভালোবাসে। তা আমি বললাম আচ্ছা তাই কি করতে চাও? মা তোর এই পোলার লগে বিয়া বুঝতে হবে। তো যাক 2014 সালের অক্টোবরের 8 তারিখে আবার বিয়ে হলো। আবার বিয়ে হলো, তৃতীয়বার বিয়ে হলো। হ্যাঁ তৃতীয়বার বিয়ে। তবে প্রত্যেকটা বিয়ে যে করছি প্রথম স্বামীর আগে ডিভোর্স দিয়ে নিছি, তারপর তো ডিভোর্স দিয়ে নিছি। তো যাক আবার বিয়ে হয়েছে, আসলে আর রুম নিছি। তখন ওই শারমিন শুনলো যে ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে, ছেলেটা শারমিনের সাথে, শারমিনের মেসেজ দিত, শারমিনের পছন্দ করতো, কিন্তু শারমিন রাজি ছিল না। আচ্ছা, ও আমার বিয়ে করছে জিদ দে, শারমিনরে পছন্দ করতো। তো ও এখানেও একটা চাতুরির মুখে পড়লেন আপনি। হ্যাঁ। আপনি যেখানেই যাচ্ছেন একেবারে আপনার গল্পের মধ্যে এটাই আমরা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। আর যে আপনাকে ভালোবাসছে সে একটা উদ্দেশ্য নিয়েই ভালোবাসে, উদ্দেশ্য নিয়েই ভালোবাসছে, মানে ট্র্যাপে হ্যাঁ। ফেলতে আপনাকে ভালোবাসে। হওয়ার পরে 3 মাস, 1 মাস 2 মাস 3 মাস আমার স্বামী কাজ করেন, বাসায় বসে খায়, আমি তো বেতন পাইতেছি। আমার মা ওই দিয়ে ক্যান্সারে ভুগতেছে, চিকিৎসা করাইতে পারতেছি না, এই দিয়ে স্বামী বৈশা খাইতেছে। স্বামীরে বলি কাজ করতে, কাজ করে না। কাজ করো না ফিলিগা, কাজ করতে ভালো লাগে না। পরে ও চাকরি নিল, 1 মাস চাকরি করে বাদ। পরে শারমিন কইতাছে তোমার ওই জায়গায় অশান্তি, আমার মাও আমার বাড়িতে নিয়ে যেতে চায়, চলো আমরা 2 জন পলায়া যাই। আবার সে আরেক মেয়ে যে আপনাকে পালাই যেতে বললো। হ্যাঁ পলায়া যাইগা, চলো পলায়া যাইগা। তারপরে বেতন পাইছি মাস মাসে, আমি পাইছি 11,000 টাকা বেতন, ওই পাইছে 10,000 টাকা। 21,000 টাকা নিয়ে আমরা 2 জন পলাইছি। হ্যাঁ বেতন পাইয়া মিরপুর 1 নাম্বার মাজার আছে, ওই মাজারে এসে উঠছি। ওই মাজারে একদিন থাকছি, থাকার পরে আবার আশুলিয়া গেছি। মাজারে থাকলেন কিভাবে? মাজারে রাত্রে অনেক লোক থাকে। আচ্ছা, সেদিন আমরা মাজারে ছিলাম। পরে আবার আশুলিয়া গেছি, যাই আমরা অন্য জায়গায় গেছি, যাই পর ওখানে রুম নিছি, চাকরি নিছি। হ্যাঁ রুম নেওয়ার পরে শারমিন আমার করলো কি, ওর মা অনেক কান্নাকাটি করে শারমিনের জন্য। পরে ওর মা কইতেছে মা তুই খালি আমার সাথে একটু দেখা কর। মা আশুলিয়া গেছে, হয় দেখা কর, আমারে নিয়ে গেছে। তোর 10,000 টাকা আমি ওর পকেটে দিয়ে দিছি, 10,000 টাকা নিয়ে যাও, তোমার মোবাইলও নিয়ে যাও, যদি তোমার মা না আইতে দেয় তাহলে তোমার টাকাটা আমার কাছে থাকবে কেন? ও আমার কাছে ওই টাকাটা বালিশের নিচে লুকায় থেকে গেছে, মোবাইল আমার হাতে দিয়ে গেছে। পরে ওর মার সাথে দেখা করতে গেছে, ওর মা আর ওরে আইতে দেয়নি, আর আইতে দিবেই না। পরে দিবে না, কি করবো? পরে এই ওর জন্য অনেক ফোন টোন করি, ও কয় তুমি আমার তাবিজ করো। তা আমি তোমার কোন থেকে তাবিজ করবো? পরে ও আমার একটা ঠিকানা দিছে। তাবিজ করবে মানে কি তাবিজ করবে? মানে ওরে আমি ওর থেকে নিয়ে আসতাম, এই তাবিজ করতাম। তো ও তো বাসায় ওকে আটকায় রাখা হয়েছে, তাবিজ করলে তো আর এমনি দরজা মধ্য থেকে বেরিয়ে চলে আসে। ও বলে আসা যাবে, ওরকম তাবিজ করা যায়, তাই নাকি? তা আমি ও একটা ঠিকানা দিছে, যাত্রাবাড়ি সাইনবোর্ড ঠিকানা দিছে। তা আমি অনেক টাকা ভাড়া দিয়ে ওখানে গেছি, যার পর উনি আমার কাছে 21,000 টাকা চায়। আচ্ছা, তা আমি কই ওর তাবিজ তুমি করার দরকার নাই, তোর পথে তুই থাক, আমার পথে আমি থাকি, যা। পরে স্বামীর কাছে পড়ছি, 7 মাস আসছি আলাদা। পরে ওই স্বামী আবার ফোন দিয়া যেমনে হোক আবার অ্যাডজাস্ট হয়েছি ওই স্বামীর সাথে। পরে অ্যাডজাস্ট হওয়ার পরে আমার একটা বেবি পেটে আসে। বেবি পেটে আসার পরে অফিস চাকরি করি, আমি খুব খুশি হই, বেবিটা পেটে আসাতে খুবই খুশি হই যে বেবি হবে। পরে অফিস থেকে ছুটি পাইলাম, 3 মাস 20 দিন অফিস থেকে ছুটি পাইছি, টাকা পাইছি অফিস থেকে 20,000 টাকা পাইছি। পরে পাবো 20,000 টাকা। তো আমার স্বামী কোথাছে, শ্বশুর আমগো বাড়ি যাইবা বাচ্চা হওয়াইতে। আমি বলছি আচ্ছা যাবো তুমগো বাড়ি। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে দিনাজপুর, তো গেছি ওদের বাড়ি। যে আমার বাচ্চাটা হইবে সিজারে, ওরা নিচে নর্মালি, সিজারে নেওয়া হইবে না, নর্মালি নিচে, যেভাবে হোক আমার বাচ্চা মারা গেছে বাচ্চাটা। আরে আমার সেদিন আমার দুনিয়াতে আর কিছু নাই, আমি এত অনেক কষ্ট করছি বাচ্চাটা পেটে নিয়ে ভাই। আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি তখন বুঝছি যে বাচ্চার কি মর্ম। আমি তখন অনেক ই করছি, পরে আমার নেয়নি মেডিকেলে, আমি পাতা গুঁড়া পয়রা যাই, ওই দিন বাচ্চা হইবে। আমার স্বামী আমার কয় কি পর 6 মাসের কয়দিন পরে বুঝবি। আমার স্বামী কয় পরে সকালবেলায় কয় তোর এখন রাত্রে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো, সকালবেলায় নিয়ে যাবো ডাক্তারের কাছে। আমি টাকা নিয়ে গেছি, বাচ্চা সিজারে হইবে, এর লিগে আমি 20,000 টাকা নিয়ে গেছি। পরে বাচ্চাটা পরের দিন নর্মালি
মৃত বাচ্চা ই করাইছে। বাচ্চাটা কি মানে পেট থেকে মৃত বের হয়েছে? পেট থেকে মানে ডায়ের কারণে বাচ্চাটা মারা গেছে, আরে। ধরতে পারে নাই ভালো মতো। বাচ্চা অনেক বড় ছিল তো, তা আমার হওয়ার মতো কোনো ইয়ে এর চেয়ে ছিল না। কষ্ট তো আর মার কিছু নাই। আহারে পরে আমার বাচ্চাটা প্রিয় শ্রোতা, মানে ওর জীবনে দেখেন একেবারে শুরু থেকেই মানে এখন পর্যন্ত কিন্তু ছলনার মুখোমুখি হয়ে সবকিছুই হারাইছে। এই যে একটা শেষ সম্বল ছিল নিজের শরীরের একটা সন্তান, সেই সন্তানটাও জন্মানোর পরে দায়ের ভুলের কারণে যে বাচ্চাটা মারা গেল। মানে এটা কিভাবে সহ্য করে একটা মানুষ? মানে জীবন যে আসলে কত দ্রুত রং বদলায়, জীবন যে আসলে কত দ্রুত জায়গা পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে। আজকের এই গল্পটা খুব ভালোভাবেই আমরা এটা দেখতে পেলাম। আমি জানি যে এই অবস্থায় গল্পটা বলা মানে এতক্ষণ কোথাও কান্নাকাটি করে নাই সুমাই, এত কিছু ঘটছে জীবনে। সবচেয়ে আদরের জায়গাটা, সবচেয়ে ভালোবাসার জায়গাটা সন্তান যে মায়ের কাছে। অনেক রাত ভাইয়া, রাতের রাত করিনি, সারা রাত বসে বসে কাটাইছি বাচ্চার লাইগা। পরে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে কইতাম, আল্লাহ আমার বাবা নাই, তুমি আমার একটা ছেলে দিও আল্লাহ, আমি যত বাবা খেয়ে রাখতে পারি। আল্লাহ আমার একটা ছেলেই দিছে। পরে আমার মার কাছে ফোন করছি, তোর আমার মা কি কান্না। পরে বাচ্চা মাটি দিল, মাটি দেওয়ার পরে ওখান থেকে চলে আসি কয়দিন পরে। আসার পর আমার স্বামী কোনো কাজ কাম করে না ভাই, আমি কামাই করি ও খায়। পরে বাচ্চা হয়েছে, পরে আবার ঢাকা আইছি। আসার পর অফিস থেকে আবার 20,000 টাকা পাইছি। 20,000 টাকা পাওয়ার পরে ওই টাকা দিয়া ও কইতেছে আমগো বাড়িতে যাইবো। আমগো বাড়িতে যায় নাই আর কোনোদিন, তেমন কইতেছে আমগো বাড়িতে যাইবো। তো ওই 20,000 টাকা দিয়ে ওরা মার্কেট করে দিচ্ছে, আমগো বাড়িতে নিয়ে গেছি। নিয়ে পরে আমগো বাড়িতে কয়দিন রাখছি, রাখার পরে আমি আবার প্রেগনেন্ট। আচ্ছা, আবার প্রেগনেন্ট হয়েছি। পরে এখন প্রেগনেন্ট হয়েছি, একটা বাচ্চা গেছে গা, তুমি আমার এখন চাকরি করাইও না। ও কয় আমি তোর বসে খাওয়াইতে পারবো না। আমি কই তুমি কাজ করো, একটা পুরুষ পারে না এমন কোন কাজ আছে? আনলে তুমি চুরি পিন্দা ঘরে বসে থাকো, আমি তোমারে স্বামী হিসাবে খাওয়াবো। আমার স্বামীরে আমি এগুলা বলতাম, বউ যেটা করা লাগে তুমি এটা করবা, আমি স্বামী হিসাবে দেখো আমি কেমনে কামাই করে মা বাপ চালামু, তোমারে চালামু, সব চালামু। পরে আমি আবার চাকরি নিচ্ছি। আমি কই 2-3 মাস চাকরি করি, পরে বাচ্চা যখন 4-5 মাস হবে তখন চাকরি ছেড়ে চলাম। পরে ও কয় আচ্ছা। পরে বাচ্চাটা 3 মাস পরে আবার পড়ে গেছে। আবার পড়ে গেছে মানে? মানে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আবার? তখন আবার এই চাকরি করতেছি, তো এখন ওই পর্যন্ত চাকরি করতেছি, এখন আর বাচ্চা হয় না। বাচ্চা হয় না? এটা কি বাচ্চা হওয়ার যে সিস্টেমটা সেটা কি নষ্ট করে ফেলছেন আপনারা? না না না, ওরা কি ন্যাচারালি এই জিনিসটা নষ্ট হয়ে গেছে? বলতে পারি না তা, কিন্তু এখন আমার বাচ্চা নিতে চেষ্টা করি। এখন আমার স্বামী যে আছে ভাই, আমার প্রতি এত বিশ্রী ব্যবহার করে, মানে ও দেখার মতো কোনো ছেলে না। ঠিক আছে, একসাথে আছেন স্বামী স্ত্রী? হ্যাঁ, ওর দেখলে মানুষ থু ফালাইবে, ও এরকম একটা। তারপর আমি ওর থাকতে চাই ওরে নিয়ে, কারণ ওর প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে। আমি চাই না সংসার ছেড়ে যাই। ওরে আমি নিজে চাকরি করে আমার মারে খাওয়াই না, আমার মা এত কষ্ট করে বাড়িতে ভাই, মাসে 1,000 টাকা পাঠাই। যখন ফোন দেই কমা ডাল দিয়ে ভাত খেয়েছি, আমার এত কষ্ট লাগে ভাই। তখন আমার মা ডাল দিয়ে ভাত খায়, মা ঢাকাও আসে না, আমার একটা পাগল পোলা। ওই কয় কি মা, আমি 10 দিন পরে হলো আমার পোলা একদিন মা কয়ে এত ডাকে, আমার এলাই শান্তি, আমি না খেয়ে থাকি। আমার কোনো ঘর বাড়ি নেই, মানুষের ঘরে থাকে, মানুষের ঘরে থাকে। পরে মা এই 1,000 টাকা দিয়ে খায় চলে ফিরে। মাসে আমি 10,000 টাকা বেতন পাই। আমি স্বামীর পিছিয়ে দিই, স্বামী ঋণ করতে 50,000 টাকা দিয়ে গাড়ি বানাই দিচ্ছি, তাও গাড়িতে যায় 50 টাকা 100 টাকা ভাড়া মারে, তাও না আমার দেয় না। কত রাতে টাকা তুমি কিনলিগা? আমি কই আমি মাসে 10,000 টাকা বেতন পাই, তোমার দেয়, আর তুমি এই 2 টাকা 1 টাকা আমার হাতে দিতে পারবো না। মানে কোন ধরনের সাপোর্ট স্বামী হিসাবে যেটা দেওয়া দরকার কিছুই দেয় না। ভালো ব্যবহারও করে না। কেমন মানে আমি ওরে কই তুমি আমার সাথে ঘরে খারাপ ব্যবহার করো, মানুষের সাথে আমার তুমি কইরা কথা বললো, তুই কইরা কথা বললো না। ও কয় তোর কি আপনি কইরা ঘুমো, আপনি কইরা ঘুমো। আমি কই আপনি কইরা না, তুমি কইরা কও। মানুষের সাথে আমার লজ্জা লাগে, বুঝো না? আজকে প্রিয় শ্রোতা, আপনারা সুমাইয়ার জীবনের গল্পটা শুনলেন এখানে, এবং জীবন যে কত ভয়াবহ হতে পারে এই গল্পটা অন্যতম একটা নমুনা তার। ওর জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছে। ওর কিছু অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করেছি, যে মেয়েদের প্রতি ওর ইন্টারেস্ট, সবকিছু। 3-3টে বিয়ে হয়ে গেল, 3-3টা সন্তান পেটে আসছিল, একটা সন্তানও বাঁচাতে পারেনি। একটা মায়ের এর চেয়ে বড় কষ্ট। মাসে কিছু টাকা বেতন পাই, কিন্তু আমার মারও দিতে পারি না, এখন না পারি, সন্তান লাগবে না, নিজে চলতে পারি। এবং ওর মাও অসুস্থ, মা ক্যান্সারে ভুগতেছে।
ভিতরে কামড়া। মার কি ক্যান্সার? কি ক্যান্সার? আর পেটে খাদ্যনালীতে ক্যান্সার। মানে মাকে দেখার মতো কেউ নেই, অন্য ভাই বোনরাও দেখে না? না, সব বোনের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আর কেমনে দেখবো? আচ্ছা, একমাত্র সুমাইয়াই মাকে দেখার চেষ্টা করে, মার আবার ক্যান্সার। আর ওর জীবনে যে ভুলগুলো ছিল, যে শেষ বিয়েটা, অবশ্য এটা পরিস্থিতিরও শিকার, যে একটা ছেলেকে না দেখেই ও বিয়ে করে ফেলছে, ফোনে শুনেছে অনেক সুন্দর ছেলেটা, ও তাতে বিশ্বাসও রেখেছিল, এবং তার ফলে কি হয়েছে সেটা তো শুনলেনি। তারপরে ফ্যামিলিরও কিছু ভুল ছিল, সেটা হচ্ছে ওর দ্বিতীয় বিয়েটা যেখানে হলো, সেখানে ওই ছেলেটাকেও তার বোনের জামাই এরা দেখার সুযোগ থাকা সত্ত্বেও দেখেনি, জোরপূর্বক বিয়ে দিয়ে দিল। এটা একটা ফ্যামিলির একটা স্বার্থ ছিল। এর পিছনে আরেকটা কারণ ছিল প্রথম বিয়ে, এবং প্রথম বিয়েটা ওর সবচেয়ে বড় ভুল ছিল। ওর বান্ধবী, প্রিয় বান্ধবীকে, ওর প্রিয় বান্ধবী এবং ও একই হাজবেন্ডের ঘর করবে, কারণ ওই বান্ধবীকেও ভালোবাসে। এই হাজবেন্ডটা এখানে ইম্পর্টেন্ট না, ওর এই অনুভূতিটা। ও এখন ওই হাজবেন্ডের কাছে নেই। আচ্ছা, ও এখন নেই, এবং আপনার সাথে বিয়ে হয়েছে, এখন ওই ঘরে বাচ্চা। আপনার সাথে যোগাযোগ নাই? আমার সাথে এখনো যোগাযোগ আছে, আমি আজকে ওর সাথে কথা বলছি। আচ্ছা, কি কথা বলছেন এখন? কি কথা? এমনি জিজ্ঞাসা করছি কেমন আছো সুমা, বলে হ্যাঁ ভালো আছি। পরে আমি ওরে বলি যে সুমা, তুইও আজাদের ভাত খাইলি না, আর আমার ও প্রথম স্বামী ছিল, তুইও আমারে ওর ভাত খাইতে দিলি না। পরে না খাইছো, ভালো করছো, ও খারাপ আছে তুমি জানো না, তোমার জীবন এখন ভালো হয়েছে। আচ্ছা, ওর প্রতি একটা মেয়ের যে অনুভূতি থাকার কথা, ওর অনুভূতিটা একটু ডিফারেন্ট ছিল। এদেরকে একভাবে আখ্যায়িত করা হয় সমাজে, সুমাইয়া সেই রকম কিনা আমি ঠিক জানি না। যাই হোক, সবকিছু মিলে সমস্তই ওর ভুল ছিল, এবং মানুষের ভুলের সূত্রপাত হয় কিন্তু ওই ফ্যামিলি থেকেই। ফ্যামিলির টোটাল একটা পরিস্থিতি যদি থাকে, যে যেখানে অভাব, অনাহার, সেখানে খাবার জোগাড় করাটাই মূল ইম্পর্টেন্ট বিষয়। সেখানে বাবা মার গাইডেন্সটার অভাব থাকে, বাবা মা অল্প শিক্ষিত অশিক্ষিত হলে সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা যতই জীবনের গল্প শুনেছি, যত ভুলের দিকে আমাদের ভিকটিমরা গেছেন, তার উৎপত্তিটা কিন্তু ফ্যামিলি ছিল। সো মূল জায়গাটা, যেটা শিক্ষার জায়গাটা, হচ্ছে ফ্যামিলি। সো ফ্যামিলির জায়গাটাকে আমাদের সবাইকে ঠিক করতে হবে, এবং ওর জন্য দোয়া করবেন প্লিজ। ও জীবনে এখানে এসে, এই পর্যায়ে এসে একটা জিনিসই চায়, একটা সন্তান। সবকিছু হারানোর মা, সব হারায় এক মায়ের। আমরা নিয়মিত কুরআন তিলাওয়াত করব এবং এর পূর্ণ ফজিলত লাভ করতে চেষ্টা করব। কুরআন তিলাওয়াতের আদব। কুরআন মজিদ আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা যেমন মহান, তেমনি তার পবিত্র কালাম মহান। আল্লাহ তাআলার কালামের মর্যাদার অন্য সব কালামের চেয়ে এত বেশি, যেমন আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের চেয়ে বেশি। অতএব সর্বোচ্চ সম্মান ও আদবের পথে পবিত্র কুরআন তিলাওয়াত করতে হবে। পবিত্র কুরআন তিলাওয়াতের কতিপয় আদব নিচে উল্লেখ করা হলো। পূর্ণরূপে ওযু করে পাক পবিত্র স্থানে বসে কিবলামুখী হয়ে নামাজের অবস্থার মতো বসে পড়া। তিলাওয়াতের আগে কয়েকবার